ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তুমি কি ভার্জিন? অ্যারেঞ্জ ম্যারেজে এসব দেখে নেওয়া উচিত। তোমার মতো মধ্যবিত্ত মেয়ের সুপারস্টারের বউ হতে গেলে এই সামান্য পরীক্ষাটা তো দিতেই হবে। সবার সামনে আগে সেটা প্রমাণ হোক, তারপর বিয়ে। কবুল বলার ঠিক আগ মুহূর্তে বরের মুখে এমন কথা কারোরই কাম্য নয়। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে আয়াত। সে নিজেই বধূ বেশে বসে আছে, আজ তারই বিয়ে। তবে এমন কিছু হবে তা আয়াতের কল্পনার বাইরে ছিল। নিজের সম্পর্কে এমন কথা শোনার থেকে মৃত্যু যন্ত্রণাও যেন অনেক ভালো। আয়াতের বাবা জলদি বলে ওঠে, বাবা সাদাফ, এখন এসব সবার সামনে কি বলছো? লোকে তো খারাপ ভাববে। কেন আঙ্কেল, আপনারও কি সন্দেহ আছে? আপনার মেয়ে রাতে পরপুরুষ নিয়ে মেতে থাকে। লজ্জায় আর কোনো জবাব দিতে পারে না ফরহাদ। সবার সামনে এই ছেলেটা তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দুবারও ভাবল না। অনেকে নানান কথা বলাবলি করছে, তো কেউ ফোন বের করে এসব তামাশার ভিডিও করছে। আয়াত বাবার এই অবস্থা দেখে আর চুপ থাকতে পারে না। বসা থেকে দাঁড়িয়ে বর আর বধূর আসনের মাঝে খুলে রাখা পর্দাটা সরিয়ে দেয়। মুখের ঘুমটা উঠিয়ে সামনে বসে থাকা মানুষরূপী অমানুষটার দিকে তাকায়। সাদাফো ঠোঁট দুটো প্রসারিত করে তার হবু বউকে দেখতে থাকে। বেশ মায়াবী লাগছে আয়াত নামের মেয়েটার চেহারাটা, বিশেষ করে পানি ছলছল করতে থাকা চোখ দুটো। এর আগে এই মেয়েকে অনেকবার দেখলেও বধূ সাজে এই প্রথম ওকে দেখছে। মধ্যবিত্ত মেয়েদের মুখে আলাদা একটা ইনোসেন্ট ভাব থাকে, যা ওয়েস্টার্ন ড্রেস পরা বড়লোকি মেয়েদের মাঝে নেই। এই সাধারণ মেয়ের অসাধারণ তেজের কাছেই হার মানতে হয়েছে এত রূপ, সৌন্দর্য, অর্থ, ক্ষমতা কিংবা জনপ্রিয়তা। সবকিছুরই অধিকারী এত তরুণীদের স্বপ্নের পুরুষ সাদাফকে আজ যেন সব অপমানের প্রতিশোধ নেওয়া হলো। চোখের পানি কোনোভাবে আটকে ধীর কণ্ঠে আয়াত বলে ওঠে, মিস্টার সাদাফ ইয়াসিন, আপনি যা করছেন তা মোটেও ঠিক হচ্ছে না। আপনার প্রতিটা পাপের হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে নিবে। হো হো করে হেসে ওঠে সাদাফ। এই মেয়েটা কথায় কথায় এত খোদা খোদা করে কেন? কিছু মেয়েদের এই এক সমস্যা, সবকিছুতে তাদের আত্মসম্মান অনেক বেশি, আর কিছু উল্টোপাল্টা হলেই আল্লাহ আল্লাহ করে চিল্লাতে থাকে। অবশ্য এই 2 মাসে এসবের অভ্যাস হয়ে গিয়েছে সোনার। বিয়ে বাড়ির সবাই আয়াতের কথা না শুনলেও বরের মুখের হাসি ঠিকই শুনতে পায়। আয়াতের চোখের পানি এখনো টলমল করছে। সাদাফ আয়াতের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে একটু কাছে এসে দাঁড়ায়। নিচু হয়ে আয়াতের কানের কাছ অব্দি মুখ নিয়ে আস্তে আস্তে বলে ওঠে, আমার গালে দেয়া থাপ্পড়ের বদলাটা আমি তোমার সম্মান নষ্ট করে দিয়ে দিলাম। মিস মহিয়সী নারী আয়াত, আজ থেকে এই সমাজে তুমি এক কলঙ্কিত নারী হয়ে বাঁচবে। আর এই কলঙ্ক থেকে তোমাকে বাঁচাতে পারবে একমাত্র এই ডেভিল। জানি তোমার আত্মসম্মান খুব বেশি, তবু কখনো প্রয়োজন হলে আমার কাছে আসো। তোমার প্রিয় অলকানন্দা ফুল দিয়ে বরণ করব। আবারও একটা গা জ্বালানো হাসি দিয়ে স্টেজ হতে সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে সাদাফ বলে ওঠে, আপনার এখন চাইলে যেতে পারেন, কিংবা দাঁড়িয়ে থেকে সবটা জানার চেষ্টাও করতে পারেন। সবটাই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তবে এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি এখনই এই বিয়ে ভেঙে চলে যাচ্ছি। এতক্ষণ যেন অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল কিছু লোকজন। সবাই দৌড়ে স্টেজে এসে আয়াতকে ঘিরে ফেলে, হাতে তাদের মাইক ও ক্যামেরা। দেখিয়ে বোঝা যাচ্ছে তাদের প্রফেশনটা হলো সাংবাদিকতা। আজকের ব্রেকিং নিউজ পেয়ে তারা যেন খুব খুশি। দেশের নাম্বার 1 ইউটিউবার সাদাফ ইয়াসিনের হবু বউ ভার্জিন না, এই জন্য সে বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে দিয়েছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ তারা কোথায় পাবে? সাদাফ জানে এখন কি হতে চলেছে। সে শেষবারের মতো আয়াতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। অনেকেই তাকে আটকানোর চেষ্টা করছে, তবে সবাই ব্যর্থ। এখন সবার আকর্ষণ আয়াতের দিকে।
কয়েকজন সাংবাদিক আয়াতকে ঘিরে নানান আক্রমণাত্মক প্রশ্ন করতে লাগলো। ম্যাম, দেশের নাম্বার 1 ইউটিউবারের সাথে আপনার সম্পর্ক কিভাবে হয়েছিল, আর সে কেন আপনার চরিত্র নিয়ে সন্দেহ করছে? আপনি কি অন্য ছেলেদের সাথেও সম্পর্ক ছিলেন? ডাবল টাইমিং করতে গিয়ে মিস্টার সাদাফের কাছে ধরা খেয়েছেন? আচ্ছা ম্যাম, ইউটিউবার সাদাফের মতো একজন ফেমাস ব্যক্তির সাথে আপনার পরিচয় কি করে হলো? তিনি যখন হঠাৎ তার বিয়ের কথা খবর দেন, আমরা সবাই অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তার মতো একজন প্রতিভাবনার পুরুষ, বিখ্যাত সঙ্গীত শিল্পীর ছেলে আপনার মতো এক গার্মেন্টস কর্মীর মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, সেটা আসলে বেশ শকিং ছিল। তবে আপনার ভুলের জন্য সব ভেস্তে গিয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি এর আগে কয়জনের সাথে শারীরিক সম্পর্কে ছিলেন? আয়াত দুহাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, প্লিজ থামুন আপনারা, থামুন দয়া করে, আমি পবিত্র, ওইসব নাস্তিকের চাল। তবে কেউ যেন আয়াতের কোনো কথাই শুনতে রাজি নয়। তাদের ভিডিওতে ভিউ দরকার। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে যা তা বলছে আর আয়াতকে দেখাচ্ছে। সাদাফ ইয়াসিন নাস্তিক? আর আপনি সত্যি তাহলে কেন স্যার বিয়ে ভাঙলো আপনার সাথে, বলুন? আপনাদের মতো মাধ্যমিক ও গরিব মেয়েরা বড়লোক ছেলের পাওয়ার জন্য সবকিছু করতে পারেন? এসবও কি তারই অংশ? এজন্য আপনি চরিত্রহীন হয়েও স্যারের সামনে ভালো সেজে থাকতেন, এখন তাদের বদনাম করছেন। আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। আর কোনো উত্তর দিতে পারে না আয়াত। সবার সামনে এত অপমান, লজ্জা আর মানসিক চাপে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আশেপাশে ভালো মানুষের মুখোশ পরে থাকা লোকদের যেন এখন একটু শান্তি হয়। সবাই কিছু সময়ের জন্য একের পর এক প্রশ্ন করা বন্ধ করে দেয়। এমন সময় কয়েকটা কালো কোট পরা ও মাস্ক লাগানো মেয়ে স্টেজে উঠে সেন্সলেস হয়ে পড়ে থাকা আয়াতকে তুলে নেয়। সবাইকে সরিয়ে দিয়ে দ্রুত ওরা আয়াতকে বিয়ের জন্য আসা কমিউনিটি সেন্টার থেকে বের করে একটা কালো গাড়িতে উঠিয়ে নেয়। আয়াতের বাবা মাথায় হাত দিয়ে বসে বসে হায় হুতাশ করতে থাকে। তার মেয়ে জীবনটা পুরো নষ্ট করে দিল ওই বড়লোক ছেলেটা। এসব তারই দোষ। এত বড় পরিবারের ছেলের বিয়ের প্রস্তাব পেয়ে দুবার না ভেবে এই বিয়েতে রাজি হয়ে যান। চারদিকে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই। গাড়িতে এনে শুয়ে দেওয়া হয়েছে আয়াতকে। কেউ একজন পরম যত্নে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। গাড়ি চলতে শুরু করে ঢাকার ব্যস্ত রোডে। সে অজ্ঞাত ব্যক্তির কল্পনায় ভেসে ওঠে আজ থেকে ঠিক 2 মাসের আগে শুরু হওয়া সবকিছু। সবকিছু ঠিকঠাক রেডি তো? মাইকিং, ডেকোরেশন, কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না যেন? জি ম্যাম, সবকিছু চেক করছি আমি। মিসেস রুবি আরেকবার সব স্টাফদের সবকিছু চেক করে নিতে বলে। একটু বাহিরে বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আজ সকাল থেকে সেও তার টিমের সবাইকে খুব কাজ করতে হচ্ছে। একটা বড় ব্র্যান্ডের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য তারা এই পার্টি সেন্টারে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। তার সবকিছু সাজানোর দায়িত্ব মিসেস রুবিদের কোম্পানির উপর পড়েছে। এত বড় একটা প্রজেক্ট তারা হাতে পাবে কখনোই ভাবেনি। তাই সবকিছু 100 ভাগ পারফেক্ট হওয়ার চাই তাদের বসের। এখানে দেশের বড় বড় মডেল থেকে ইউটিউবাররাও আসবে। পাবলিসিটির জন্যই তাদের ডাকা। সকাল থেকে কাজের চাপ একটু বেশি। পানি পান করার সময়ও পায়নি রুবি। ভিতরে যেতে নেবে ঠিক তখনই তার সামনে হাত উঁচু করে বোতল ধরে আয়াত। পুরো নাম তাসফিয়া আয়াত। ভার্সিটিতে পড়ার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে। রুবির টিমের একজন স্টাফও। তাছাড়া রুবির সাথে আয়াতের সম্পর্ক ঠিক বেস্ট ফ্রেন্ডের মতো। আয়াত যথেষ্ট ভদ্র এবং শালীন একটা মেয়ে। এই জন্য ওর সাথে কাজ করেও কখনো কোনো সমস্যা হয়নি রুবির। থ্যাঙ্কস স্যার, এটার এখন খুব দরকার ছিল। নিন ম্যাম, আমি ভেতরে গিয়ে দেখছি সব ঠিক আছে নাকি। তুমি আছো বলেই আমি একটু ভরসা করতে পারছি। আয়াত হেসে ভিতরে চলে যায়। ভার্সিটিতে ওঠার পরপরই এই কোম্পানিতে তার ভাগ্যগুণে চাকরি হয়ে যায়। হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি এই কাজটা তাকে সংসার ও বাড়তি খরচ সামলাতে একটু সাহায্য করে। নয়তো 2 বাবা মেয়ের একে অপরকে ছাড়া কেউ নেই। মা নেই আজ অনেক বছর। বাবাই কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে তার একমাত্র মেয়েকে। আর 10টা মেয়ের মতো তার জীবনটাও খুব স্বাভাবিক। আরে, এইদিকে পেছনের গেটের উপর ঝাড়বাতিগুলো ঠিকভাবে লাগানো হয়নি দেখি। আয়াত আর সময় নষ্ট করে না। তাড়াতাড়ি চেয়ার টেনে উপরে উঠে ঠিক করতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। পিছনের দিকটার কাজ এখনো কত বাকি। আয়াত এদিক ওদিক কয়েকবার দেখতে থাকে। না, তেমন কেউই নেই সাহায্যের জন্য। সে একা একাই সবটা ঠিক করতে থাকে। এদিকে গোপনে কেউ একজন নজর রাখছে আয়াতের উপর।
অনেকক্ষণ আগে থেকেই চোখে চোখে রাখছে মেয়েটাকে। সব মেয়েদের মাঝে একে মনে ধরেছে তার। প্রথমে ভেবেছিল মোটা অঙ্কের টাকা অফার করে সামনের হোটেলে আসতে বলবে, তবে এই জায়গায় এখন কেউ নেই। এখানে হলেও খারাপ না। ফর্সা মুখটায় অগোছালো চুলের খোপা থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। কেউ নেই দেখে মাথার ওড়নাটা খুলে একপাশে রেখে কাজ করছে। বেশ আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। বড় পার্টি সেন্টারের সামনের রাস্তায় এখন অনেক ভিড়। মিডিয়া থেকে শুরু করে আরো অনেকেই ভিড় করে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন বড় কোনো একজন ব্যক্তিকে একবার দেখার জন্য সবাই ছটফট করছে। এমন সময় নীল রঙের একটা বড় প্রাইভেট কার এসে থামে গেটের সামনে। ড্রাইভার গাড়ি থামাতেই পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিলয় দ্রুত গাড়ি থেকে নেমে এসে গেট খুলে দাঁড়ায়। নীল শার্ট, কালো প্যান্ট, হাতে রোল্যাক্সের ঘড়ি পরা একজন 27 কি 28 বছর বয়সী যুবক বেশ স্টাইলিশ ভাব নিয়ে গাড়ি থেকে নামে। হাত দিয়ে সামনের চুলগুলোকে একটু ছাড়া দিয়ে নেয়। একটা মেয়ে ভিড়ের মাঝে হতে চিল্লিয়ে বলে ওঠে, সাদাব ইয়াসিন এসেছে, দ্য পারফেক্ট বয় সাদাব। অমনি ফ্ল্যাশের আলোয় যেন ঝলসে যাবে সবকিছু, এমন অবস্থা হয়। সবাই যে যেভাবে পারছে ছবি তুলছে। সাদাফ ঠিকভাবে তাকাতেও পারছে না এত ক্যামেরার আলোয়। নিজের পিএ নিলয়কে ইশারা করতেই সে দ্রুত একজন মেয়ে স্টাফকে বলে ওঠে, অহনা স্যারের চশমা দাও, কুইক। অহনা এসে চশমাটা নিলয়ের হাতে দিতেই সে কালো সানগ্লাসটা এনে সাদাফকে পরিয়ে দেয়। সাদাফ চোখে সানগ্লাস লাগিয়ে শাড়ির হাতা ফোল্ড করতে করতে সামনে এগুতে থাকে। নিলয়, অহনা সহ সাদাফের পার্সোনাল স্টাফরা সবাই ঠেলে জায়গা করে দিতে থাকে। সাদাফের কিছু ক্রেজি ফ্যানরা সাদাফ বলতে পুরো পাগল। ওরা তো একটা সেলফি নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। সাদাফ ধীরে ধীরে বেশ ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। দূর থেকে একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে সাদাফকে দেখে বলে ওঠে, আই উইল মেক ইউ মাইন বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোমাকে আজ রাতে আমার হতেই হবে মিস্টার পারফেক্ট। সন্ধ্যা পার হয়েছে আরো 1 ঘন্টা আগে, তবে এত মানুষজন হয়ে হুল্লোড় মনেই হচ্ছে না এখন রাত। রাজধানীর পার্টি সেন্টারগুলোতে প্রতি রাতেই এমন হয়, কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে। আর আজ তো বিশাল বড় অনুষ্ঠান। পার্টি সেন্টারটা খুব সুন্দর করে সাজানো শেষ হয়েছে। ভেতরে সব গেস্ট ও ব্র্যান্ড প্রমোটাররা বসেও আছে। এক এক করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। পাশেই একটা ছোট্ট রুমে আলাদাভাবে সাদাফকে রাখা হয়েছে। আজকে সেই এই পুরো প্রোগ্রামের মূল আকর্ষক। মিডিয়া ও সাদাফের সব ফ্যান্সরা অধীর আগ্রহে বসে আছে ও কখন স্টেজে আসবে। সাদাফ সেই রুমের বড় একটা আয়নার সামনে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার সব স্টাফরা ভয়ে বারবার শুকনো ঢোক গিলছে। সবাই এত দেরি করছে কেন? সাদাফ কখনোই কোথাও গিয়ে বেশি সময় থাকে না। তার মতে বেশি অ্যাভেলেবল হলে নাকি দাম কমে যায়। এখন যদি তার মাঝে বিরক্তিক ভাব এসে পড়ে, তবে সব রাগ ছেড়ে বসবে তার হয়ে কাজ করা এই নিরীহ লোকদের উপর। দয়ামায়া জিনিসটা এই ছেলের মাঝে নেই বললেই চলে। আছে এক আকাশ পরিমাণ অহংকার। থাকবে নাই বা কেন? সে তো নাস্তিক, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। আমাকে আজ কেমন লাগছে? সাদাফের এহেন কথায় সবাই বেশ ঘাবড়ে যায়। তার পার্সোনাল টিমের মাঝে একজন বলে ওঠে, খুব সুন্দর স্যার, প্রথম দেখায় যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। তার মানে অন্য সময় দেখলে কেউ প্রেমে পড়বে না, এটাই বোঝাতে চাইছো? সাদাফ চোখ বুঝেই হাসে। সে স্টাফের তো পরান যায় যে অবস্থা। সে কি কিছু ভুল বলল? সাদাফের কি কোনো কারণে খারাপ লাগলো? তাহলে তো নিশ্চিত কাজ থেকে বের করে দিবে। এই মানুষটার জন্য পুরো দেশের এত এত ভক্তরা পাগল। ক্যামেরার সামনে কি দারুণ মিউজিক ভিডিও থেকে ব্লগ, নানান কন্টেন্ট বানিয়ে সবার মন কেড়ে নেয়। অথচ ক্যামেরার পিছনে তার পৈশাচিক মনোভাব সম্পর্কে কেউ জানে না। একবার একজন স্টাফের সাদাফ কফি চাওয়ার পর দিতে 2 মিনিট দেরি হয়েছিল। ফলস্বরূপ সেই গরম কফি সেই লোকের হাতে ঢেলে দেয়। লোকটা ছটফট করতে থাকলে তার মুখে কিছু টাকা মেরে বলে, গেট লস্ট। লোকটা টাকা পাওয়ায় মিডিয়া বা কাউকে কিছু বলেও নি। ওদের মাঝেই চাপা পড়ে যায় এমন হাজারো ঘটনা। ও এমনই টাকা দিয়ে সব কিনে ফেলে। তবে সব খারাপের মাঝেও 2-একটা ভালো গুণ আছে ছেলেটার। তবে সেসব সে নিজেই বাকিদের থেকে আড়াল করে রাখে। একমাত্র নিলয় তাকে অনেক বছর চেনার সুবিধার্থে তার অতীত বর্তমানের এমন অনেক কিছুই জানে, যা বাকি সবার অজানা। এই জন্য সাদাফ ইয়াসিনকে নিয়ে সবচেয়ে বেশি আফসোসও নিলয় করে। ছেলেটা নিজের ভিতর থেকে আগুনে পুড়ছে, আর সে আগুনে সবাইকে জ্বালিয়ে মারছে। ক্যামেরার সামনে এসব সেলিব্রিটিদের হাসি খুশি মুখ দেখে কেউ কখনোই আন্দাজ করতে পারবে না
এই মুখোশের পিছনে লুকিয়ে থাকা অসহ্য কষ্ট ও যন্ত্রণা। নিলয়, ওয়াইনের বোতল থেকে গ্লাসে ঢেলে 1 গ্লাস বানিয়ে দাও তো, আর একজনকে বলো গেটে থাকতে, কেউ যেন ভিতরে না আসে, নয়তো বাহিরের মিডিয়া বা অন্য কেউ দেখলে কালকের ব্রেকিং নিউজ হয়ে যাবে। একই ভঙ্গিতে কথাগুলো বলে চোখ বুঝেই উন্মাদের মতো হাসতে থাকে সাদাফ। নিলয় দীর্ঘশ্বাস ফেলে সাদাফকে ওয়াইন এনে দেয়, আর ভাবে ছেলেটা ড্রাগসও নিতে শুরু করেছে কিছুদিন যাবৎ। সে খুব করে চাই এই ছেলেটাও একদিন 8-10 জনের মতো স্বাভাবিক হোক, উপর আল্লাহর প্রতি বিশ্বাস আনুক, মদের বোতলে ঠোঁট না ছুঁয়ে একদিন পবিত্র হয়ে ধর্মে ফিরে আসুক, এইসব দুনিয়াবি সবকিছু থেকে সরে যাক। সেটা কি আদৌ কখনো সম্ভব, নাকি এর আগেই সে শেষ হয়ে যাবে? পাশের ফ্যানের স্প্রিট সুইচ টিপে একটু বাড়িয়ে নেয় সাদাফ। নিজেকে আয়নায় দেখে ঠিকঠাকভাবে চুল ঠিক করতে থাকে। নিজের লুকসের ব্যাপারে সে সর্বদা খেয়াল রাখে, কখনো কোনো অ্যাঙ্গেলে যেন তাকে দেখতে খারাপ না লাগে। আফটার অল হি ইজ দ্য ক্রাশ বয়, দেশের নাম্বার 1 ইউটিউবার বলে কথা। হঠাৎ সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। নিলয় দ্রুত কাছে এসে বলে, কিছু লাগবে স্যার? আমি করে দিচ্ছি। ভিতরের পানি ফেলবো, তুমি করে দিতে পারবে না? মানে? আরে গাধারাম, ওয়াশরুমে গিয়েছি। থাক থাক স্যার, বলতে হবে না, বুঝেছি। অহনা, তুমি তো চিনো ওয়াশরুম কোথায়। পিছনের দিকে, হয়তো স্যারকে পথ দেখিয়ে দিয়ে যাও। লাগবে না, এই কাজটা একাই পারবো। তার উপরে এত সময় বসে থেকে মাথা ধরে গিয়েছে। পিছনের গার্ডেনে এখন হয়তো ভিড় কম, ওখানে দাঁড়িয়ে ফ্রেশ হাওয়া নিব। আমার স্টেজে যাওয়ার সময় হলে অহনাকে ডাকতে পাঠিয়ে দিও। আগেও মানা করা সত্ত্বেও মানুষ গল্প কপি করছে। এখন অন্তত লেখিকা আর পেজের নাম ঠিক রাখেন। আসল পেজ আফরিন জাহান আনিকা। কথাটা বলে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে করতে সাদাফ বেরিয়ে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পিছনের গার্ডেনে গিয়ে দাঁড়ায়। ফ্রেশ বাতাসে শ্বাস নিতে পেরে এখন ভালো লাগছে। একটি বিশাল বাংলোর সামনের দরজায় বড় বড় অক্ষরে লেখা দুয়াত শিকদার। বড় বাড়িটির চারপাশের দেয়ালে নানান কারুকার্য দিয়ে সাজানো। চারপাশে ছোট ছোট লাইট লাগানো থাকায় রাতের অন্ধকারেও পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো কোটিপতি পরিবারের শৌখিনতার ফল এটা। বাড়ির ভেতরে সব ফার্নিচারও বেশ দামি, বিদেশি ফার্নিচারই বেশি। 3 তলা বাংলোটির দোতলার একটা রুমে বসে আছে একজন 52 বছর বয়সী মহিলা, মিসেস সুমাইয়া দুয়াত শিকদার। এই পুরো বাড়ির সবকিছু তার স্বামীরই, যিনি অনেক বছর আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। মিসেস সুমাইয়া নিজেও একসময় যৌবনে সবার পরিচিত সঙ্গীত শিল্পী ছিলেন। পুরো বাড়িটা লাইটের আলোয় আলোকিত হলেও এই রুমটা অন্ধকারে ডুবে আছে। শুধু এখন না, এই রুমটা সবসময় এভাবে আটকানোই থাকে। ইচ্ছা করেই সব বন্ধ করে বসে আছে সে। টেবিলের ছোট্ট ল্যাম্পের আলোয় দেয়ালে টানানো বড় একটা ছবির দিকে তাকিয়ে থাকে সুমাইয়া। ছবিতে একজন মাঝবয়সী যুবক হাসি খুশি মুখে তাকিয়ে আছে। এই চেহারাটা দেখেই হু হু করে কেঁদে ওঠেন তিনি জানেন এই হাসির পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এতটা বছর পর নিজের গর্ভের সন্তানকে কাছে পেয়েও সে একটু জড়িয়ে ধরতে পারছে না, মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু স্নেহ মমতা দেখাতে পারছে না। একটা মায়ের বুকের এই আর্তনাদ কে বুঝবে? উপরে তাকিয়ে চোখ বুজে সে বলে ওঠে, আল্লাহ, আমার পাপের জন্য আজ সবটা শেষ হয়ে গেল। আমার ছেলেটাকে তুমি এসবের সাজা আর দিও না, ওকে এবার একটু মুক্তি দিও। উঁচু করে এসে নামাজের পাটিতে দাঁড়ায় মিসেস সামিয়া। কেঁদে কেঁদে খোদার কাছে ছেলের জন্য চাইবে কেউ একজন আসুক ওর জীবনটাকে গুছিয়ে দিক। এমন সময় ফোনের আওয়াজে ধ্যান ভাঙে তার। গিয়ে ফোনে তাকিয়ে দেখে স্ক্রিনে নাহিদ লেখা। কল রিসিভ করতেই ওপাশ থেকে শুনে তার ছেলের গলা, মা, আজ রাতে ফিরতে দেরি হবে। শোন বাবা, কিছু কথা ছিল। জানি কি জিজ্ঞেস করবে, তোমার এসব ন্যাকামো আমার জাস্ট অসহ্য লাগে। নাহিদ 1 মিনিটও দেরি না করে কল করে দেয়। চোখ বেয়ে পানি পড়তে থাকে সুলতানার, যেন সবটা থেকেও সে একদম নিঃস্ব, তার কিচ্ছু নেই। আয়াত থ মেরে দাঁড়িয়ে আছে। একটু আগে কি হলো তা তার মাথায় এখনো খেলছে না। সে তো সবসময় শালীন পোশাক পরে, ঢিলে ঢালা 3 পিস। নিজের ওড়না দিয়ে সে সবসময় মাথা ভালো করে পেঁচিয়ে বুক সহ সুন্দর করে ঢেকেও রাখে। তার সাথে এমন হ্যালো কেন? এক পাশে রাখা নিজের কলেজ ব্যাগটা থেকে পানির বোতল বের করে নিজের 2 বাহু তার কোমরে ঢেলে দেয়। ফলস্বরূপ সারা শরীর ভিজে যায়। তাতে আয়াতের কিছু যায় আসে না। নিজের ইচ্ছে ছাড়া কোনো পরপুরুষের ছোঁয়া যে কতটা বাজে ও যন্ত্রণাদায়ক তা শুধু মেয়েরাই বুঝে।
আয়াত পানি লাগিয়ে নিজের দুহাত ও কোমর ইচ্ছে মতো ঘষতে থাকে। চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। একটু আগে যখন সে একা পিছনের দরজায় কাজ করছিল, হঠাৎ কে যেন সেখানের মেইন সুইচটা অফ করে দেয়। এজন্য অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছিল না। নিজের ফোনের আলোয় যখন সে সুইচ খুঁজতে ব্যস্ত, কে জানে অন্ধকারে পিছন থেকে তাকে ঝাপটে ধরে। হঠাৎ এমন হওয়ায় ভয়ে আয়াতের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। লোকটা আয়াতের কোমর ও 2 বাহুতে খুব বাজেভাবে স্পর্শ করতে থাকে। আয়াত কোনোভাবে মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে একটু বল পায় আয়াত। লোকটাকে একটু ধাক্কা দিয়ে চিৎকার করতে এসে ছুটে পালায়। তার দিকে ফোনের আলো ফেলতেই আয়াত দেখে তার থেকে কয়েক বছর বড় হবে হয়তো এমন যুবক দৌড়ে পালাচ্ছে। পিছন থেকে চেহারা না দেখলেও গায়ে নীল শার্ট ও হাতে একটা কালো ঘড়ি দেখতে পায়। বেশ দামিও হবে হয়তো। আয়াত তাড়াতাড়ি সুইচ খুঁজে জ্বালাতেই আর কাউকে দেখতে পায় না। তখন থেকে মেয়েটা এখানে একা দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। ওয়েস্টার্ন ড্রেস পরে ফ্যাশন করছে বড়লোকি মেয়েরা। তাদের সবাই কত সম্মান দেখাচ্ছে, অথচ দিন শেষে ভিকটিম হতে হয় আয়াতের মতো পেটের দায়ে কাজ করা মেয়েদের। আয়াত চোখের জল মুছে নিজেকে শক্ত করে। ছোট থেকে মা ছাড়া নানান প্রতিকূল পরিবেশে সে বড় হয়েছে। সে যেমন গোলাপের পাপড়ির মতন মায়াবিনী নরম প্রকৃতির, ঠিক তেমনই প্রয়োজনে আগুনের শিখার মতো উত্তপ্ত। তার সাথে হওয়া অন্যায় সে এমনি এমনি মেনে নিবে না। লোকটা গেট দিয়ে ওইদিকে গিয়েছে, নিশ্চয় এখনো গার্ডেন পার হতে পারেনি। আয়াত সেদিকেই রওনা দেয়। দীর্ঘ 12 বছর পর বিদেশ হতে এসে দেশের মাটিতে পা রেখেছে অনিকেত। সময়টা এখন প্রায় রাত 10টা পার হয়ে গিয়েছে। এয়ারপোর্টে মানুষজনের ভিড়ে কোনো শেষ নেই। এক হাতে লাগেজ আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বাইরে বের হয় সে। ওয়েলকাম ব্যাক মাই বিগ ব্রাদার, ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। কথাটা বলেই একটা মেয়ে এসে জড়িয়ে ধরে অনিকেতকে। সেও পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কেমন আছিস? অবশ্য তোর মতো দুষ্টু বানর ভালোই। ভাইয়া, তুই আসতে না আসতেই আবার শুরু হয়ে গিয়েছিস। অনিকেত হাসে। অনিমা তার ছোট বোন এয়ারপোর্ট থেকে তাকে পিক করতে এসেছে। বাহিরে তাদের দামি BMW গাড়িটা দাঁড়িয়ে আছে। দুজনে গিয়ে সেখানে উঠে খোশ গল্পে মেতে ওঠে। ড্রাইভারও গাড়ি চালাতে শুরু করে দেয়। অনিকেত বর্তমানে আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে কর্মরত আছে। তারপর বল, এইদিকে সবার খবর কি? সবাই খুব ভালো আছে ভাইয়া, এমনকি ছোট চাচারাও। ছোট চাচা? মানে আগের ড্রাইভারের কাজে ছিল যে, বাবা তার কাজে খুশি হয়ে আমাদের যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল না ঢাকাতে, ওইটার চাকরি দিয়ে দিয়েছে। ও। অনিকেত আর কিছু বলে না, তবে একজনের কথা খুব করে মনে পড়ছে। অনিমা বুঝতে পেরে মুচকি হেসে বলে, সেও আমার মতো এখন ভার্সিটিতে পড়ে, একই ডিপার্টমেন্টে আমরা, আমার বান্ধবী। অনিকেত আমতা করে বলে, বেশি বকবক করিস না তো। আমি কি কিছু বলেছি? এখনো বলিসনি, তবে সময় থাকতে বলে নিস, নয়তো। আরো ওসব বাদ দে, বেশি পেকেছিস। প্লিজ, ফর গড সেক, আমাকে এভাবে সিরিয়াস করার ব্যর্থ চেষ্টা বন্ধ করো। বেশ রাগী গলায় হুঙ্কার দিয়ে বলে ওঠে সাদাফ। তবে তাতে যেন সামনে দাঁড়িয়ে থাকা অর্ধনগ্ন মেয়েটার কোনো হিলদোল হয় না। প্রীতি অনেকদিন যাবৎ সাদাফকে ফলো করছে। সে সাদাফের একজন ক্রেজি ফ্যান। শুধু ভক্ত বললে কম হবে, তার পাগলামোটা আরো বেশি। এই জন্য আজ এমন শর্ট একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সাদাফকে ফলো করতে করতে এখানে এসেছে। এখানে এসেই যা তা পাগলামো শুরু করেছে। চিকন রশি দিয়ে কোনোভাবে ঝুলিয়ে রাখা জামার হাতাটা নামাতে নামাতে হৃদি বলে ওঠে, শুধু আজকে একটা রাতের জন্য সাদাফ, প্লিজ আমাকে নিজের করে নাও। কেউ কিচ্ছু জানবে না, আই সোয়ার। তুমি যখন ডাকবে আমি চলে আসব। সাদাফ জলদি কাছে এসে হৃদির হাত চেপে ধরে ওকে আটকায়। এমনি খোলামোলা পোশাক, হাত নামালে পুরো ড্রেস খুলে যাবে। দেখো হৃদি, তুমি এখন তোমার হুঁশে নেই। আমার অনেক ফ্যান্সরাই আমাকে পছন্দ করে, তবে তোমার মতো কিছু মেয়েরা অতিরিক্ত অবসেসড। এগুলো ঠিক না। কাউকে পছন্দ করো, আইডল মানো, ইটস টোটালি ফাইন, তবে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমার মেয়ে হয়ে কোনো সমস্যা নেই, তুমি ছেলে হয়ে কেন আটকাচ্ছ? হোয়াট, সিরিয়াসলি? আমি ছেলে বলে কি আমার নিজের আত্মসম্মান ইজ্জতের কোনো মূল্য নেই? আর তোমার মতো মেয়ে কখনোই সাদাফ ইয়াসিনের শরীর ছোঁয়ার অধিকার পাওয়া, প্রথম নারী হওয়ার যোগ্যতা রাখে না। হৃদি থামে না।
সাদাফকে কাছে পেয়ে এক হাত দিয়ে ওর ঘাড় জড়িয়ে ধরে আরো কাছে পেতে চায়। শেষে ধৈর্যের মিনিট অতিক্রম করায় রাগে সাদাফ ওকে ধাক্কা মেরে কষিয়ে একটা সজোরে থাপ্পড় মেরে বসে। পুরুষালী হাতের এমন চড় খেয়ে হৃদি নিজেকে সামলাতে ব্যর্থ, নিচে পড়ে যায়। সাদাফ চিল্লিয়ে যা তা বলতে থাকে। নেক্সট টাইম আমার কথা না শুনলে মেরে তক্তা বানিয়ে দিব। তোমার মতো মেয়েদের কিভাবে কথা শোনাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। পৃথিবীর কোনো সুস্থ পুরুষই সুন্দরী মেয়ের আবেদন ফিরিয়ে দিতে পারে না সাদাব। আর তুমি তো ততটাও ধার্মিকও না, তবে এমন সাধু সাচ্ছ কেন? সাদাফ আরো কিছু বলতে যাবে তার আগে হৃদি উঠে এমন একটা কাজ করে যা তার ভাবনার বাহিরে ছিল। হৃদি নিজেই নিজের জামার হাতাটা ছিঁড়ে ফেলে এক পাশ দিয়ে, মুখে হাত দিয়ে লিপস্টিক মেকআপ সব লেপটে দিয়ে কাঁদতে থাকে। সাদাফ পরিষ্কার বুঝতে পারে মেয়েটা কি করতে চাচ্ছে। এইসব অবশ্য তার জন্য নতুন না। সাদাফের জন্য অনেক পুরনো ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটাররা পরপর কয়েক বছর যাবৎ বেস্ট পপুলার পারসন অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাচ্ছে না। এই জন্য প্রায়ই অনেকে তাকে এসব মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে ব্লগার ও ইনস্টাগ্রাম সেলিব্রিটি মিস্টার নাহিদ শিকদার। দেশের টপ 10 ইউটিউবারদের মাঝে সে সর্বদা দ্বিতীয় স্থানে থাকে। সেও সবার মাঝে যথেষ্ট ফেমাস। তবে সে একজন নেপো কিট হওয়ায় লোকে ট্রলেরও শিকার হতে হয়। মানে নাহিদের মা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হওয়ায় সে সহজেই অনেক ব্র্যান্ডের সাথে কোলাপ করার সুযোগ পায়। একে তো সাদাফ তার জন্য একজন শক্ত প্রতিযোগী, দ্বিতীয়ত সাদাফের প্রতি তার যথেষ্ট হিংসা। এর কারণটাও অবশ্য ব্যক্তিগত, যা সাদাফ মনে করতে চায় না। আর সে যতটা সাফল্য পেয়েছে সবটা তার পরিশ্রমের ফল। এত সহজে এই ক্যারিয়ার সে ধ্বংস হতে দিবে না। নিলয়, তাড়াতাড়ি আমার স্টাফদের মাঝ থেকে দুজনকে নিয়ে গার্ডেনে আসো, সাথে আমার ব্যাগটা থেকে ওটাও নিয়ে আসবে। এখানে বেশ বড়সড় একটা তামাশা শুরু হতে যাচ্ছে। একটা মেয়ে আমার রেপুটেশনে আঘাত আনতে চাচ্ছে, সবটা আটকাতে হবে, কুইক। স্যার, আমি আসছি, আপনি একটু সামলে নিন। নিধি তাকিয়ে দেখে সাদা ফোনে কথা বলছে। এই সুযোগ, সে চিৎকার করে কাঁদতে কাঁদতে লোক ঢুকতে থাকে। কেউ আছেন? প্লিজ হেল্প মি। আপনাদের পারফেক্ট ক্রাশ আইডিয়াল আসল রূপটা দেখে যান। মুখোশের আড়ালে সে কতটা চরিত্রহীন তার প্রমাণ দেখুন। প্লিজ হেল্প। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে লোক ডাকতে থাকে। সাদা বুঝতে পারছে না সে এখন কি করবে। সাধারণত অন্য সময় হলে এসব সে খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারত। এদিকে নিলয়ও এসে উপস্থিত হয়। তবে সমস্যা হলো নিলয়ের সাথে পিছন পিছন দুজন সাংবাদিকও চলে এসেছে। এরা মূলত অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল সাদাফের ইন্টারভিউ নেয়ার। সাদাফ চাইলেই মেয়েটাকে ধমক দিয়ে নিলয়ের আনা রিভলভার দেখিয়ে ওকে থামাতে পারত। তবে সাংবাদিক চলে আসে সব ভ্যাসতে গিয়েছে। এদের সামনেও রাগও হতে পারবে না। হাতে ক্যামেরা আছে, অলরেডি ভিডিও শুরুও হয়ে গিয়েছে। সাংবাদিকরা এসে বুঝতে পারে এখানে কিছু হচ্ছে। একটা মেয়ে সাদাফ ইয়াসিনের সামনে খুব খারাপ অবস্থায় বসে কান্নাকাটি করছে। এইসব ক্যামেরায় রেকর্ড করলে নিমিষে হাজার হাজার ভিউ। ফেমাস লোকদের এই এক সমস্যা, তারা নিঃশ্বাস নিতে গেলেও ভেবে নিতে হয়। সেখানে এদেশে মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো খুব বড় বিষয়। এই বুঝে উপস্থাপিকা বা কেউ কিছু প্রশ্ন করে বসলো। সাংবাদিকদের মাঝে তাড়াতাড়ি একজন ক্যামেরা বের করে ভিডিও করতে লাগলো। এদিকে রীতি থেমে নেই, চিৎকার করে আরো মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছে, যা তা বলে যাচ্ছে আর সবাইকে ভুল বোঝাতে চাচ্ছে। আর হয়েছে ঠিক তাই। এদিকে এত চেঁচামেচিতে সবাই অনুষ্ঠান রেখে এক এক করে এদিকটাই চলে এসেছে। সাদাফকে দেখে যেন সবার আগ্রহ আরো চরম পর্যায়ে পৌঁছায়। মেয়েলিয়ার প্রেমজনিত কন্ট্রোভার্সি থেকে সবসময় দূরে থাকে সে। সবার জানা মতে সে সিঙ্গেল, কোনো মেয়েলি ব্যাপারে সে কখনো জড়ায় না। তবে এসব কি? সাদাফ, মিস্টার সাদাফ, ইয়াসিন আমাকে একা পেয়ে হু হু করে কাঁদতে থাকে হৃদি। সবাই একটার পর একটা কথা বলতে লাগে। সাদাফের মেয়ে ফ্যান্সরা তো কেউ কেউ নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছে। সাদাফ এই কাজ করতে পারে সেটা ওরা কখনোই বিশ্বাস করবে না। যার কাছে এত অপশন আছে সে কেন এই পথ বেছে নেবে নিজের চাহিদা মেটাতে? এটা নিশ্চয়ই ফেক। উনি আমার সাথে অসভ্যতা করেছে, আপনারা কেন বিশ্বাস করছেন না? ওর খুব নাম বলে কিনা ও যা তা ইচ্ছা করতে পারবে। একটা মেয়ের ইজ্জতের কোনো মূল্য নেই এই দেশে। সাংবাদিকরা সাদাফকে প্রশ্ন করতে চেয়েও করছে না। এত বড় সেলিব্রিটির বিরুদ্ধে হুট করে কিছু বলাও যায় না। সে অনেক বছর যাবত এই মিডিয়া জগতে আছে, কখনো মেয়ে নিয়ে কিছু হয়নি। আর সাদাফের সাথে উপর মহলের লোকদের সম্পর্ক ভালো। তারা কিভাবে কি করবে এমন সময়ই হঠাৎ ভিড়ের মাঝ হতে একটা থ্রিপিস পরা মেয়ে সবাইকে ঠেলে সামনে আসে। মাথায় ও মুখে কোনো রকম ওড়না পেঁচানো, শুধু চোখ ও সামনের হালকা কিছু চুল বেরিয়ে আছে।
মেয়েটা সবাইকে অবাক করে দিয়ে সবার সামনে সাদাফের পাশে গিয়ে দাঁড়ায়। সকলের আকর্ষণ এখন এই মেয়েটা। কেউ এভাবে পরিচয় গোপন করে এখানে কি করতে এসেছে? সাদাফ ব্রুকুচকে মেয়েটার চোখের দিকে তাকায়। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো দিয়ে যেন আগুনের তেজ বের হচ্ছে। পরিষ্কার এক রোদ দেখতে পাই সে এই চোখে। যেন এই চোখের ভাষা বুঝতে গেলে সাদাফ নির্ঘাত মৃত্যু। চোখের কালো মণিতে যেন সাদাফ এক মুহূর্তের জন্য ডুবে যায়। এমনটা তার জীবনে কখনো হয়নি। আজ অবধি কোনো মেয়ে তাকে এই দৃষ্টিতে দেখেনি। দেখেছে প্রেম ও আবেদনময়ী চোখে। এই প্রথম সে অল্প বয়সী কোনো মেয়ের চোখে নিজের জন্য শুধুই ঘৃণা দেখতে পাচ্ছে। কে এই পরিচয় গোপন করা রহস্যময়ী মেয়ে? কেন এখন এভাবে সামনে এসে দাঁড়িয়েছে? একটু জনপ্রিয়তার জন্য নাকি অন্য কারণ? হঠাৎ সাদাফের ঘোর কাটে। মেয়েটা সজোরে থাপ্পড় মেরে বসে সাদাফকে। একটা মেয়ের হাতের থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে সাদাফ ইয়াসিন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ কেউ তো লাইভে সব দেখাচ্ছে। সাদাফের কয়েক সেকেন্ড লাগে সবটা বুঝতে। সে পিছন ফিরে আবার তাকায় শিখার আলোয় জ্বলন্ত চোখ দুটোর দিকে। মেয়েটা রাগী গলায় বলে ওঠে, মিস্টার সাদাফ ইয়াসিন, আপনার নোংরামের দিন আজ শেষ। একজন ছেলে ভিড়ের মাঝ দিয়ে বলে ওঠে, আপনি সাদাফের গায়ে হাত তুললেন? ইউটিউবার সাদাফ ইয়াসিন, মিস্টার পারফেক্ট বয় খ্যাত ছেলেটা একটা মেয়ের হাতে থাপ্পড় খেলো? আয়াত পাল্টা জবাব দেয়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, কে সে? স্টার বলে কি যা ইচ্ছা তা করতে পারবে? স্টারডম মানে কি মেয়েদের হেনস্থা করা? একটু আগে অন্ধকারে আমাকে একা পেয়ে একজন খুব বাজেভাবে স্পর্শ করেছে। আমি নিশ্চিত সে এই সাদাফ ইয়াসিনই ছিল। আয়াত আর এক মুহূর্তও দাঁড়ায় না। হন হন করে ভিড় ঠেলে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে এভাবে মুখ ঢেকে বেশিক্ষণ পরিচয় গোপন করা যাবে না। গার্ডেনে এসে সে দেখছিল একটা মেয়ে বসে বসে কান্নারত অবস্থায় সবাইকে কিছু বলছে। শুনে সে নিশ্চিত হয়ে যায় তার আর এই মেয়ের অপরাধী একজনই, কারণ সাদাফের গায়েও একই রঙের শার্ট ছিল। তবে এত বড় পাবলিক ফেসের সামনে গিয়ে দাঁড়ালে তার পার্সোনাল লাইফটা ওর ফ্যান্সরা বরবাদ করে দিবে। তাই অন্যটা দিয়ে মুখটা ভালো করে পেঁচিয়ে এখানে আসে। ওর কাজ এখন শেষ। বাকিটা আশা করা যায় মিডিয়ার লোকরাই করবে। তিলকে তাল বানাতে এরা ওস্তাদ। আয়াত সেখান দিয়ে চলে আসার আগে আর একবার পিছনে ফিরে তাকায়। চারপাশের এত আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, কোনো কিছুই যেন আর কানে লাগছে না সাদাফের। কি করলো মেয়েটা? এতজনের সামনে এসে এভাবে থাপ্পড় মারলো? এতটা অপমান! এতক্ষণ যা হয়েছিল সেসবে সাদাফ অভ্যস্ত। সে জানে কাল সকালের মধ্যেই সারা ফেসবুক জুড়ে এসব নিয়ে সমালোচনা হবে। বিকেলের মাঝে তার ফ্যান্সরা রীতির অতীতের সব হিস্ট্রি বের করে পুরো ঘটনা 360 ডিগ্রি ঘুরিয়ে দিবে। তখন উল্টো ট্রোল হবে রীতি। এসব মিথ্যে সেটাও প্রমাণ হয়ে যাবে। সিসিটিভি ফুটেজের কথা হয়তো রীতি ভুলেই গিয়েছিল। তবে এই মেয়েটা, ও কি কাজটা করলো? ছোটবেলায় বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আজ অবধি কেউ একটা ফুলের টোকাও দিতে পারেনি ওকে। আর এই মেয়েটা? সাদাফ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। হাতের মুঠো শক্ত করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তার ফর্সা মুখটা যেন লাল হয়ে গিয়েছে। সাদাফ চোখ তুলে আয়াতের দিকে তাকায়। আয়াত আগে থেকেই ওকে দেখছিল বলে দুজনে চোখাচোখি হয়ে যায়। সাদাফের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন চোখ দিয়েই শেষ করে দিচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। আয়াতের রুহ যেন এই দৃষ্টিতে একটু কেঁপে ওঠে। দ্রুত চোখ সরিয়ে সেখান থেকে চলে আসে। তার তো মুখ ঢেকে রাখা ছিল, কেউ চিনবে না। এদিকে সবাইকে আচমকা চমকে দিয়ে সাদাফ অট্ট হাসিতে ফেটে পড়ায় সাংবাদিকরাও ভেবাচেকা খেয়ে যায়। একজন তো প্রশ্ন করেই বসে, সাদাফ ইয়াসিন, আপনি হাসছেন কেন? এমনি ইচ্ছে হলো তাই। যাই হোক, আজকের মতো আশা করি আপনারা ব্রেকিং নিউজ পেয়ে গিয়েছেন। যা ইচ্ছা এবার করুন। তবে আমার বিশ্বাস, আমার ফ্যান্সরা আমায় বিশ্বাস করে। অ্যাম আই রাইট গার্লস? সব মেয়েরা যেন জোরে চিল্লিয়ে ওঠে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা সাদাফকে অন্ধের মতো বিশ্বাস করে। সাদাফ ওদের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে চলে যায়। এদিকে হৃদয়ে উঠে একটা দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে জানে এখানে থাকলে নির্ঘাত হাড্ডি ভাঙবে। তবে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায়। হৃদি দৌড়াতে গিয়ে জামাই পা বেজে নিচে পড়ে যায়। একটা শুকনো ঢোক গিলে পিছে তাকিয়ে বলে, গড, এবারের মতো বাঁচিয়ে দাও। স্যার, নতুন একটা প্রজেক্ট হাতে এসেছে, সেটা নিয়ে একটু কথা ছিল। আজ অন্তত বাহিরে বের হন। প্রতিবারের মতো এবারও কোনো আওয়াজ আসলো না ভেতর থেকে। অহনা ভাবছে আজও সাদাফ ইয়াসিনের দেখা পাওয়া যাবে না। ওই দিন রাগে জিদে
সবাইকে রেখে সে একাই চলে এসেছিল। আজ 3 দিন যাবৎ তার দেখা নেই। শুধু খাবারের সবাই সার্ভেন্টদের ডাকলে তারা গিয়ে দরজায় নক করে। সাদাফ খাবার নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। আচ্ছা, ওকে অনেক বেশি অপমানিত হয়ে ভেঙে পড়েছে? আপকামিং মিউজিক ভিডিওর জন্য গতকাল শুটিংয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। অহনা এক বুক হতাশা নিয়ে চলে আসতে নিতেই দরজা খোলার আওয়াজে থেমে যায়। অমনি বুকের ভিতর ধক করে ওঠে। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। হোয়াট? কিছু না স্যার। অহনার সামনে ডোন্ট কেয়ার একটা ভাব দেখিয়ে সাদাফ সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। চিল্লিয়ে সব সার্ভেন্টদের ডাকতে থাকে। অহনা ভেবেছিল আজও বের হবে না। বের হলেও চোখ মুখ ফোলা অবস্থায় খুব খারাপ থাকবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। আজ আমার অনেক কাজ আছে গাইস, কুইক ব্রেকফাস্ট রেডি করো। কথাটা বলেই সাদাফ নিচতলার বড় ড্রয়িং রুমের খাবারের টেবিলে গিয়ে বসে। এই দোতলা ডুপ্লেক্স বাড়িটা তার নিজের। শহরের একদম শেষ প্রান্তে কিছুটা শান্ত পরিবেশে সে বাড়িটা বানিয়েছে। আশেপাশে তেমন কোনো বিল্ডিং বা বাড়িঘর নেই বললেই চলে। আছে শুধু বড় বড় আকাশছোঁয়া গাছপালা। তার মাঝে এই প্রকাণ্ড বাড়িটা একা দাঁড়িয়ে আছে। একপাশে ছোট্ট একটা সুইমিং পুল আছে অবশ্য। মাঝে মাঝে নিজের সুঠাম দেহটা নিয়ে ক্যামেরার সামনে শো অফ করতে কাজে লাগে একটু। একাই এখানে থাকে সাদাফ। মাঝে মধ্যে অবশ্য একজন এসে কিছুটা বিরক্ত করে, তবে তাকে গেট থেকেই তাড়িয়ে দেওয়ার দায়িত্ব দারোয়ানের। অহনা সাদাফের পাশে এসে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। একটা লং টপস পরে চুলগুলো খোপা করে রেখেছে। মেয়েটাকে দেখতে একটু বেশি ইনোসেন্ট মনে হয়। কথাও খুব কম বলে, যতটুকু বলে ততটুকু ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে। তা দেখে অবশ্য সাদাফ বেশ বিনোদন নিতে পারে। তবে মুখে যতই ভয় দেখাক, মেয়েটাকেও নিজের ছোট বোনের মতোই স্নেহ করে। কিছু বলবে? আসলে এত কাপাকাপি না করে সোজা সাপটা বলো। তুমি মেয়ে ভালো, তোমাকে কাজ থেকে বের করে দিব না। এর মাঝে একজন সার্ভেন্ট খাবার সাজিয়ে নিয়ে আসে। জুস, কয়েক পদের ফ্রুট, পাউরুটি, জ্যাম, বাটার আর সাথে কিছু মেডিসিন। মেডিসিন বললে ভুল হবে, ড্রাগস। এর বিরুদ্ধে কারো কিছু বলার অবশ্য সাহস নেই। সাদাফ অনেকটা এডিক্টেড হয়ে গিয়েছে এইসব নেশা জাতীয় জিনিসে। এখন সময় মতো না খেলে পাগলের মতো করতে শুরু করে। নিজের উপর আর কন্ট্রোল থাকে না। আপনি ঠিক আছেন? ঠিক না থাকার কথা বুঝি। অহনা আর কিছু বলে না। সাদাফের যেন সেদিন রাতের ওইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সাদাফ বুঝতে পেরে হাসতে হাসতে বলে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি, এদের লাইফে এমন ছোট ছোট বিষয়গুলো হতেই থাকে, কোনো ব্যাপার না। আমার ফ্যান্ডম এত উইক না যে একটা অভিযোগে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমি যদি সত্যি এমন কিছু করিও, সেটা প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। অহনা চটজলদি বলে ওঠে, শুনেছি অনুষ্ঠান শেষে নাকি সবাই ওই মেয়েটাকে ব্লেম করেছে। কেউ কেউ তোর চুল টানাটানি করে অনেক তামাশা বানিয়েছিল। সিসিটিভি ফুটেজের ভিডিওগুলো আপনার ফ্যান্স গ্রুপে ছাড়া হয়েছে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি ভিকটিম। এর মাঝে ওই মেয়ের এক্সের সাথে আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সাদাফ ঠোঁট বাঁকিয়ে বলে, জানি সেটা, আমি লোক দিয়ে ওসব করিয়েছি, এই জন্যই বাসা থেকে বের হইনি। এখন আর এসবে কেউ আমাকে ব্লেম করবে না। বাঙালিরা একটু বেশি আবেগী জাতি, যখন যা পায় সেটা নিয়েই মেতে থাকে, পুরনো বিষয় ভুলে যায়। আর সাদাফ ইয়াসিন নামটা এতটা দুর্বল না। অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভেবেছিল লোকটা রুমে ছিল, কিছু করবে না হয়তো, কিন্তু এ যেন শান্ত থেকে সব গুটি চেলে দিয়েছে। আচ্ছা, ওই মেয়েটার কি হবে যে সাদাফকে চর মেরেছিল? সে তো সাদাফের জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে। সাদাফ কি তার কথা ভুলে গিয়েছে? তাহলেই ভালো। মেয়েটার পোশাক দেখে ভদ্র ঘরের সাধারণ মেয়ে মনে হচ্ছিল। খামোখা মেয়েটার কোনো ক্ষতি না করাই ভালো। স্যার, আরও একটা গুড নিউজ দেওয়ার ছিল। কি? সেদিনের ওই ঘটনার জন্য এখন আরও আপনার জন্য সবার মনে সিম্পেথি ক্রিয়েট হয়েছে। সবে আপনার জন্য নতুন ট্রেন্ড চালু করেছে হ্যাশট্যাগ দিয়ে। সব মিলে ওই কোম্পানিরও খুব নাম হয়েছে, তাই তারা আপনার সাথে আরও কাজ করতে চায়। কিছু ফটোশ্যুট করা লাগতো আর কি। সাদাফ পাউরুটিতে বাটার লাগিয়ে খেতে খেতে বলে, নিলয়কে বলো এখনই আসতে, একটু পর গাড়ি নিয়ে বের হব। আমার পুরো টিমকে নিয়ে শহরের একটা জায়গায় যেতে হবে। আগে মিউজিক ভিডিওর কাজটা শেষ করি, তারপর অন্য প্রজেক্টে হাত দিব। আচ্ছা শুনো, আমার রুম থেকে ফোনটা নিয়ে আসো তো। অহনা সিঁড়ি বেয়ে সাদাফের রুমে চলে যায়। খাটের উপরেই ফোনটা রাখা আছে।
নিয়ে চলে আসতে নিতেই হঠাৎ দেয়ালে চোখ আটকে যায়। এসব কি? ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। সাদাফ কিছুটা পাগল টাইপ, তা অহনা জানে, তাই বলে এতটা? অহনার যেন বিশ্বাসই হচ্ছে না। কাপা কাপা পায়ে দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। নাকটাকে একটু কাছে নিয়ে ঘ্রাণ নিতেও বুঝে যায়। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে নিলেই চোখে পড়ে খাটের পাশে মেঝেতে ভাঙা কাচের টুকরোর উপর। তার চারপাশে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে আছে। অহনা দ্রুত ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে নেমে আসে। এবার তার খেয়াল হলো সাদাফের এক হাতে ব্যান্ডেজ করা। এতক্ষণ সে খেয়ালই করেনি, এজন্যই ও একটু অদ্ভুতভাবে খাচ্ছিল। এদিকে অহনার এমন চাহনি দেখে সাদাফ বুঝে ফেলে সে সবটা দেখে ফেলেছে। ঠোঁট দুটো প্রসারিত করে এক রহস্যময়ী হাসি হাসে, যেন কোনো ভয়ানক ঝড়ের একটা ছোট্ট পূর্বাভাস। কোথায় নিয়ে যাচ্ছ অনিমা আপু? ছাড়ো না। আগে চল, তারপর বুঝবি। অনিমা আয়াতকে টানতে টানতে ভার্সিটির মাঠের এক পাশে নিয়ে যায়। ফুচকাওয়ালা মামা সেখানে ফুচকা বানাতে ব্যস্ত। আয়াত সেটা দেখে হেসে বলে, ফুচকা ট্রিট দিবে বললেই হতো, আমি নিজেই নাচতে নাচতে চলে আসতাম। ট্রিটও নাও, আমি দিব। চাইলে আমরা সামনে নাচাতে পারবো, আমি কিছু মনে করব না। পিছনে পুরুষালী কণ্ঠ শুনতে পেয়ে আয়াত ঘুরে দাঁড়ায়। বেশ লম্বা চৌড়া একটা ছেলে পিছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। কফি কালারের একটা পাঞ্জাবি পরা, ফর্সা শরীরে বেশ ফুটে আছে রংটা। তবে এই লোকটাকে ও ঠিক চিনে উঠতে পারছে না। প্রশ্নসূচক দৃষ্টিতে অনিমার দিকে তাকাতেই সে বলে ওঠে, আরে চিনতে পারিস না? অবশ্য এক যুগ পর দেখা হয়েছে, না চিনারি কথা। গেস করতো কে হতে পারে? আয়াত আবার ঘুরে সামনের পুরুষটার দিকে তাকায়। কেন যেন বুকের ধুকপোকানি অনেকটা বেরিয়ে গিয়েছে। ছেলেটাও কেমন যেন এক দৃষ্টিতে আয়াতকে দেখছে। এবার ও আসলেই লজ্জা পেয়ে যায়। কাদো কাদো মুখ করে অনিমার দিকে তাকাতেই সে হেসে বলে, আরে ভুলে গেছিস যে প্রতিদিন তোকে আর আমাকে চকলেট এনে দিত, যার ল্যাপটপে আমরা লুকিয়ে লুকিয়ে গেমস খেলতাম? আরে বোকা, এখনো চিনিস না? অনিকেত ভাইয়া আমার। আয়াত নামটা শুনে বড় বড় চোখে অনিকেতের দিকে তাকায়। অনিকেত ভাইয়া এখন একজন টকবগে যুবক। আপনি এত বড় হলেন কিভাবে? কত লম্বা! আয়াতের বোকা বোকা কথায় অনিকেত ও তার বোন দুজনেই হেসে ওঠে। অনিকেত বলতে থাকে, চলো ফুচকা খেতে খেতে কথা বলি। এই যে মামা, 3 প্লেট ফুচকা দেন তো, একটাতে টক বেশি দিন। আয়াত ভাবে, এত বছর পরেও মানুষটার মনে আছে ও টক বেশি খায়। আগে কত একসাথে দুজনকে স্কুলে নিয়ে যেত, আর এখন অনিকেত ভাইয়া পুরো চেঞ্জ। অবশ্য সে নিজেও তো 12-13 বছর বয়সী পিচ্ছিটা আর নেই। ভার্সিটি পুরো একজন রমণী হয়ে উঠেছে। এর মাঝে মামা 3 প্লেট ফুচকা সবার হাতে দিয়ে যায়। অনিমা হাতে পেয়ে সাথে সাথে বেশি করে টক দিয়ে চুবিয়ে এক এক করে ফুচকা মুখে দিতে থাকে। কেন জানি অনিকেতের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে আয়াতের লজ্জা লাগছে। ছোটবেলায় কত বাদরামি করেছে। একবার সে এক মহা বড় অঘটনের কথা। নতুন নতুন সবাই হাই স্কুলে উঠেছে। টিনেজ বয়সে পা দিতেই নিষিদ্ধ ও আবল তাবল জিনিসের প্রতি সবার এক আলাদা আকর্ষণ। ক্লাসের ফাঁকে লুকিয়ে লুকিয়ে কলেজের পিছনে বড় আপু ভাইয়াদের প্রেম করা দেখা, কিংবা বাসায় বড়দের ফোনে রোমান্টিক মুভি দেখা। এখনকার বাচ্চাদের মতো তো আগের বাচ্চারা ছোটবেলাতেই সব বুঝে ফেলতো না। যতটুকু দুষ্টু মিষ্টি বুদ্ধি আসতো, বান্ধবীরা ছুটির পর আড্ডা দিত আর সেসব নিয়ে ভাবত। একবার হলো কি, শাহরুখ খানের একটা কলেজ প্রেমের মুভি নিয়ে সবার মাঝে সে কি আলোচনা। সবাই নিজেদেরকে নায়িকার সাথে মিলিয়ে কার নায়ক কেমন হবে সেসব নিয়ে গভীর গবেষণা করছে। অনিমা তখন সবার মাঝে একটু বেশি পাকনা। বয়সে আয়ত তার বান্ধবীদের থেকে বড় হলেও সে ওদের সাথেই মিশত। ও বসে বসে সবাইকে কার সাথে কাকে মানায় সেটা বলছে আর জুটি বানাচ্ছে। শুনতো সবাই, ম্যাথ টিচার আমার, তার দিকে কেউ নজর দিবা না। আমি বড় হয়ে ম্যাথ টিচারকে বিয়ে করব। সবাই একসাথে বলে ওঠে, জি আপু। তবে আয়াত কিছু একটা ভেবে চুপ করে থাকে। সে অনিমাকে প্রশ্ন করে বসে, তাহলে তো স্যার বুড়ো হয়ে যাবে। তো তাতে কি, আমি বুড়োই বিয়ে করব। স্যার কি সুন্দর, আমি ম্যাথে ভালো রেজাল্ট করলে চকলেট দেয়। সেটা তো সব স্যাররাই ভালো স্টুডেন্টদের দেয়, তা এমন কি? অনিমা বিরক্ত হয়। তাকে খুশি যেন এই নষ্ট না করে, তাই ওকে একটু বিব্রত করে দিতে বলে। ধুর, তুই এখন বাচ্চা। আমার ভাইয়া কত বড় ভার্সিটিতে পড়ে,
তুই যখন তার জায়গায় যাবি সে হয়তো চাকরি করবে, তুই চাইলে এখনই মনে মনে তার সাথে জুটি বাঁধতে পারিস। সে কিন্তু ছেলে ভালো। আয়াত ভেবাচিকা খেয়ে যায়। কিসব বলছে অনিমা আপু? কিন্তু আপু, ভাইয়া তো ভাইয়া। ভাইয়া তো ভাইয়া মানে আমার ভাই হয়, তোর তো কিছু না, তুই তো শুধু ভাইয়া ডাকিস। শোন, তোকে একটা বুদ্ধি দেই। আগামীকাল চকলেট ডে, তোকে আমি একটা বক্স দিব, তুই গিয়ে ভাইয়াকে দিবি, বলবি তুই দিয়েছিস। তোদের প্রেমটা এখন থেকেই ঠিক করে রেখেছি আমি। না না, আমি পারবো না, আমরা এখনো খুব ছোট, বাবা জানলে মাইর দিবে। কেউ কিছু জানবে না। শোন, এমনিতে দেশে দিন দিন মেয়ে বেড়ে যাচ্ছে। ধর তুই যখন বড় হলি, দেশে মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গেল, তখন তুই বিয়ে করতে কোনো ছেলে পাবি না, সবাই তোকে ভূত বলবে। তখন কি করবি? এখনই তাই সিরিয়াল দিয়ে রাখ। আয়াত এসব উল্টো পাল্টা কথা শুনে ঘাবড়ে যায়। অনিমা আপু কিসব আবল তাবল কথা বলছে আর বুঝাচ্ছে। তারা তো খুব ছোট, বাবা এসব শুনলে খুব বকবে। কিরে, কি ভাবছিস? হঠাৎ অনিমার কথাই খেয়াল হয় আয়াতের। সে এতক্ষণ প্লেট হাতে নিয়ে ছোটবেলার দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো মনে করছিল। ওই ছোট্ট ঘটনাটা যদিও পরে অনেক বড় রূপ নিয়েছিল, তবে আয়াতের মনে অমন কিছু কখনোই ছিল না। সেই সব শুধু বাচ্চাদের ছেলে খেলা ছিল, আর কিছুই না। আয়াত ওদের সাথে তাল মিলিয়ে ফুচকা খেতে থাকে। খাওয়া শেষে অনিকেত বলে, আমি এখন যাচ্ছি, আজ রাতে তোমাদের বাসায় যাবো আয়াত। চাচাকে বলা থাকতে, কিছু গিফট এনেছিলাম তোমাদের জন্য। আরে এসবের কি দরকার? দরকার বলেই এনেছি। তাছাড়া আমি এত বছর পর দেশে ফিরলাম, তোমারও তো আমার কাছে চকলেট পাওনা আছে। তোমাকে এখনো আমার 7-8-এ পড়ো ছোট্ট মেয়েই মনে হয়। আয়াত আবার লজ্জা পায়। এইটের কথা শুনলেই তার ওই ঘটনা মনে পড়ে যায়। যদিও অনিকেতকে সত্যি সে শুধু বড় ভাইয়ের নজরেই দেখেছিল। অনিকেত কিছুটা আন্দাজ করতে পেরে মুচকি হেসে বিদায় নিয়ে চলে আসে। অনিমাও আয়াতকে নিয়ে ফিরে আসে। অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে দুয়াত শিকদার। চোখে জল আসছে বারবার। এই আশ্রমটার মালিক সে নিজেই। এর সাথে জুড়ে আছে পুরনো কিছু সম্পর্ক, সাথে তার পুরনো পাপের ইতিহাস, যা সে চাইলেও পাল্টাতে পারছে না। খুব আবেগী গলায় আশ্রমের দায়িত্বে থাকা টিচারকে সে ডেকে পাঠায়। একটা ছোটখাটো অনুষ্ঠান করতে চাচ্ছে সে, তার বড় ছেলের জন্মদিন উপলক্ষে। সে ভিতরে ঢুকতে ঢুকতে বলতে থাকে, আল্লাহ, আমার অতীতকে তুমি ধুয়ে দাও, আমার পাপের ক্ষমা করো, আমার অন্যায়ের জন্য তুমি ওর জীবনটা নষ্ট করো না, রহম করো, আস্তাগফিরুল্লাহ। রাজধানীর একটা নামকরা 5 স্টার হোটেলের 10 তলা বিল্ডিংয়ের ছাদটা আজ খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শুধু আজ না, অন্যান্য সময়েও গুলশানের এই নামি দামি হোটেলগুলোতে সবসময় উৎসব লেগে থাকে। এসব এলাকায় আসলে বোঝা যায় এদের দুনিয়াটা সাধারণ মানুষের থেকে কতটা আলাদা। বড় বড় রাজনৈতিক নেতা, বিজনেসম্যানদের এক এক রাতের পার্টির খরচ দিয়ে মধ্যবিত্ত পরিবারের মানুষজন অনায়াসে পুরো 6 মাস কাটিয়ে দিতে পারবে। তবে ওইসব গরিবদের দিকে তাকানোর সময় আলালের ঘরের দুলালদের নেই। তাদের মধ্যে বেশিরভাগই পুরো পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়া, প্যারিস, সিউলের মতো জায়গায় শিফট হয়ে গিয়েছে। খুব কম মিলিয়নার আছে যারা এদেশে পড়ে আছে, থাকলেও কোনো বিজনেস জনিত কারণে থাকা হয়। তবে প্রতি মাসে বাইরের দেশে ট্যুর দিতে এরা ভুলে না। নাস্তিকদের মতো এক এক রাতে এক এক মেয়ে নিয়ে মাস্তিতে থাকা, কিংবা দামি দামি মদের বোতল সাফার করা এদের মাঝে অনেকের জন্য কিছুই না। আমাদের মতো সাধারণ মানুষদের জীবন নিয়ে এদের কোনো আইডিয়াই নেই। এসব কথা ভাবতে ভাবতে ছাদের চারদিকে চোখ বুলাতে থাকে আয়াত। কোনো কিছুরই কমতি নেই। কি সুন্দর রং বেরঙের লাইটিং করা, মাঝখানের টেবিলগুলোতে নানান সুগন্ধির ফুল দিয়ে সাজানো, ক্যান্ডেল লাইটগুলো দিয়ে আবছা আবছা আলো বের হচ্ছে। নিচেও পুরো ছাদে লাল কার্পেট বিছানো। দেখে মনে হচ্ছে যেন তাদের মতো লোকেদের পায়ের ছোঁয়ারও কত দাম। রাস্তার জুতো ছাড়া ছেঁড়া কাপড় পরে চলা পথ শিশুরা এদের কাছে আবর্জনা। কি ভাবছো আয়াত? মিশমির কথায় ঘোর কাটিয়ে তার দিকে তাকায় আয়াত। এতক্ষণ যেন গভীর কোনো চিন্তায় সে ডুবে গিয়েছিল। মিশমি তার মতোই এখানে এসেছে কাজের জন্য। আজ এই জায়গাটা ডেকোরেশনের দায়িত্ব পড়েছে ওদের উপর, নয়তো এইসব বিল্ডিংয়ে ঢোকার কথা ভাবাটাই বিলাসিতা। তেমন কিছু না, ভাবছিলাম এখানে যারা আসে তারা জীবন আর আমাদের জীবনের কত আলাদা, তাই না? মিশমি দীর্ঘশ্বাস ফেলে বলে,
এদের সাথে যত তুলনা দিবি ততই মন খারাপ হবে। এর থেকে ভাব, আমাদের চেয়েও খারাপ অবস্থায় কত লোক আছে। আমাদের হয়তো টাকার অভাব আছে, গিয়ে দেখ কত মানুষের একটু সঙ্গতার অভাব, একটু ভালোবাসার অভাব, আপনজনের একটু সময়ের অভাব। সেই হিসেবে আমরা এদের থেকে খুশি আছি। নদীর এই পার থেকে দেখে মনে হয় ওই পার বেশি সুন্দর। দুজনেই হঠাৎ খেয়াল করে একসাথে অনেক মানুষ এসে ছাদে জড়ো হচ্ছে। প্রত্যেকের হাতে হাবিজাবি জিনিস, যা এখানে ওখানে জায়গা মতো ফিট করছে। কেউ ক্যামেরা ঠিক করছে, কেউ বা লাইটিং ঠিক করছে, যেন কোনো কিছুর ভিডিও করা হবে। মিশমি অনেক আগ্রহ নিয়ে বলে, জানিস মিস্টার পারফেক্ট আসছে। আয়াত ভ্রুকুচকে প্রশ্ন করে, পারফেক্ট মানে? আরে তুই মিস্টার পারফেক্টকে চিনিস না? সাদাব ইয়াসিন, দেশের টপ ইউটিউবার। তার পিআর টিম আজকে রাতের জন্য এই ছাদ আর কয়েকদিনের জন্য হোটেলের কিছু রুম বুক করেছে। হয়তো কয়েকদিন ধরে এখানে শুটিং চলবে। সাদাব ইয়াসিন নামটা খুব ধীর গলায় উচ্চারণ করে আয়াত। কেন যেন এখন তার একটু একটু ভয় হতে শুরু করেছে। সাদাফ যে নির্দোষ তার প্রমাণ তার ফ্যান্সরা করে ফেলেছে। আয়াতেরই হয়তো বুঝতে ভুল হয়েছিল। সে তো ভয়েই ছিল অন্ধভক্তরা আবার তাকে যেন ভিকটিম না বানায়। তবে ভাগ্য ভালো, সবার ফোকাস গিয়েছিল ওই মেয়েটার উপর। তার কথা যেন সবাই ভুলেই গিয়েছে। আর মিস্টার পারফেক্ট বয় খ্যাত সাদাফ, সেও কি ভুলে গিয়েছে? আচ্ছা, আমাকে চিনতে পেরে কোনো ক্ষতি করবে না তো? পর মুহূর্তেই আবার নিজেকেই শান্ত করে, মনে মনে ভাবে তার মুখ তো ঢাকাই ছিল। ওই অতটুকু সময়ই চোখ দুটো রেখেছে, তা কি আর এখন মনে আছে? নিশ্চয়ই ভুলে গিয়েছে। আয়াত সবসময় বাসার বাহিরে বের হলে মাথায় হিজাব পরে নেয়। এবারও তার ব্যতিক্রম না। সুন্দর করে মাথার হিজাবটা একটু টেনে ঠিকঠাক করে নিল। নিজের ফোনের ক্যামেরায় চেহারাটা দেখল, না সব ঠিকই আছে। আবার কি যেন ভেবে মিশমিকে বলে ওঠে, মিশু, তোর কাছে তো মেকআপের সব কিছু থাকেই, যা যা বলছি দে তো। কি করবি? ও বুঝেছি, তুইও সবার মতো সাদাফের উপর ক্রাশ খেয়েছিস, তাই তো? এই জন্যই তার কথা শুনে একটু সাজগোজ করতে চাচ্ছিস। আয়া তার কথা বাড়ায় না। ওকে কিছু বলে লাভ নেই, এমনিতেও ঠোঁট পাতলা, মুখ ফসকে কোথায় কি বলে দেবে ঠিক নেই। আয়াত তাড়াতাড়ি মিশমির কাছ থেকে আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার এগুলো নিয়ে চোখ দুটো সাজিয়ে নিয়েছে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার ইচ্ছে ছিল না যদিও, তাও সন্দেহ যেন না হয় এই জন্য একটু দিয়েছে। মিশমি তো প্রশংসায় পঞ্চমুখ। আরে বাস, তোকে তো পুরো নায়িকা নায়িকা লাগছে, মাশাল্লাহ। কারো নজর যেন না লাগে। আয়াত হেসে সেখান থেকে চলে আসে। ওদের কাজ শেষ। ছাদের অন্য পাশেই অনেকে দাঁড়িয়ে আছে। সেখানে আসতেই একটা খবর পেয়ে আয়াতের মন খারাপ হয়ে যায়। আজ পুরো রাত ওদের এখানে থাকতে হবে। ওদের স্যার ফোন করে বলেছে ওরা সবাই যেন সবকিছু খেয়াল করে রাখে। কোনো কারণে শুটিংয়ে আসা লোকদের সবকিছু পছন্দ না হলে অন্য রঙে অন্য থিমে সব যেন সাজায়। তবে এসবে একটা জিনিস ভালোও হয়েছে, ওরা এই দামি হোটেলে একটা রাত থাকতে পারবে। সব মেয়েদের এক রুমে ও সব ছেলেদের আরেক রুমে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। যদিও বাকি গেস্টদের মতো খাবার থাকার সব কিছুতে ওরা এক্সট্রা কোনো বেনিফিট পাবে না, শুধু থাকা আর হালকা খাবার। অন্য রুমের মতো ওদেরটা হয়তো অত সুন্দর করে সাজানো গোছানো হবে না। তবে তাতে কি, মাঝরাতের পর থাকা, এসির বাতাসে ঘুমানো এটাই অনেক। মিশমি তো খুব খুশি এই খবর পেয়ে। স্যার কত ভালো, ওদের থাকার কথা ভেবে রুমও বুক করে রেখেছে। এমন সময় হঠাৎ সবাই যেন খুব ব্যস্ত হয়ে পড়েছে। আয়াত আর মিশমি ছাদের এক পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। সাদাফ ইয়াসিন তার পুরো টিম নিয়ে এসেছে। সে কি আপ্যায়ন! ওয়েলকাম মিস্টার সাফাত। আশা করি আজকে শুটিং এর কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনাকে বেশি কষ্ট দিব না। ইটস ওকে। নিলয়, আমার মেকআপ আর্টিস্টকে বলো আরেকবার আমার ড্রেস আপ সবকিছু চেক করে নিতে আর হেয়ার স্টাইল সবকিছু ঠিক করতে। সাদাফ কি একটা টেবিলে বসে ও এবার ওর চ্যানেলে একটা পুরনো উর্দু গান কভার করবে। বিখ্যাত গায়ক রাহাত ফাতে আলী খানের একটা গান। যতটা সম্ভব সাবধানে ঠিকঠাক সুর রেখে গানটা করার চেষ্টা করছে। কন্ট্রোভার্সি যে তাও হবে সেটা সাদাফ জানে। তবে এখন মূল লক্ষ্য মিউজিক ভিডিওর কাহিনীটা। সিনেমাটোগ্রামি সবকিছু যেন সুন্দর হয়। গানটা অবশ্য সবার খুব পরিচিত। ভিডিওর স্টোরি অনুযায়ী নায়ক এখানে একবার তার প্রাক্তনকে নিয়ে খেতে এসেছিল, এবার আবার একা এসেছে।
তবে পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে কোনোভাবেই মুভ অন করতে পারছে না। খুবই ছোট্ট একটা সিন, 10 সেকেন্ড স্ক্রিন টাইমের জন্য এত সাজ। সাদাফ একটা কালো শার্ট পরছে, সামনে 3টা বোতাম খোলা। না চাইতেও নির্লজ্জের মতো ওই জায়গায় চোখ যাচ্ছে। চুলগুলো সুন্দর করে স্টাইল করা। মেকআপ আর্টিস্টদের হাতের জাদুতে আরো বেশি হ্যান্ডসাম লাগছে সাদাফকে। শুটিং চলতে থাকে। ছোট্ট একটা সিনের জন্য কতগুলো শট নিতে হচ্ছে। প্রত্যেক অ্যাঙ্গেল থেকেই পারফেক্ট লাগছে। এমনি এমনি জাতির ক্রাশ হয়নি, এই জন্যই হয়তো সবাই ওকে মিস্টার পারফেক্ট বলে ডাকে। কথাটা বলেই হেসে ফেলে আয়াত। আসলে ছেলেটা যথেষ্ট সুদর্শন, তবে তাতে তার কিছু আসে যায় না। কাউকে পছন্দ করা বা ভালোবাসা তার দ্বারা সম্ভব না। ভালোবাসা এই শব্দটা বলেই একটা পুরনো ঘটনা মাথায় আসে আয়াতের। ছোটবেলার সেই দুষ্টু মিষ্টি স্মৃতির পরের কাহিনীটুকু। যেভাবে বলছি সেভাবে কর। বক্সটা দিয়ে আয় তাসু, ভাইয়া খুশি হয়ে তোকে অনেকগুলো চকলেট গিফট করবে। না না, বাবার কাছে বিচার দিবে, আমি এসব পারবো না। অনিমা বিরক্ত হয়। সে ভেবেছে ভাইয়ার সাথে একটু দুষ্টুমি করে দেখবে, তার রিয়াকশন কেমন হয়। তবে এই মেয়ে তো দেখি একটু বেশি ভদ্র। অনিমা আরো জোর করতে থাকে। শেষে আয়াত রাজি হয়ে যায়। এই ছোট্ট বক্স দিতে হবে অনিকেতকে। ও নিজেই জানে না ভিতরে কি কি আছে। তবে অনিমা বলেছে এটা একটা প্র্যাঙ্ক, মানে একটু মজা করে দেখবে ওর ভাইয়া কি বলে। সময়টা তখন শীতকাল ছিল। অনিকেতদের বাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতো আয়াতের বাবা। অনিকেতদের বিশাল বাড়িটার সামনে ছোট্ট একটা গেস্ট হাউস ছিল, সেখানেই থাকতে দিয়েছিল আয়াতদের। বাড়ির পাশে গাছগাছালির নিচে 2টো টেবিল ফালানো। বিকালে বসে একটু চায়ের কাপে চুমুক দিতে দিতে বই পড়ছিল অনিকেত। চোখের চশমাটা আরেকটু ঢেলে দেয়। ছোটবেলা থেকেই তুমুল মেধাবী ছাত্র ছিল ছেলেটা। বসে বসে এক হাতে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছিল, কখনো কখনো অন্য হাত দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে দিচ্ছিল। গায়ে একটা সবুজ রঙের হুডি পরা। আয়াত কিছুটা কাছে এসে পিছনে দাঁড়ায়। কেন জানি ছোটবেলা থেকেই ও অনিকেত ভাইকে ভীষণ ভয় পায়। সাথে লজ্জা তো আছেই। চুপচাপ দাঁড়িয়ে হাতের বক্সটার দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? আয়াত ভরকে যায়। অনিকেত ভাই দেখলো কিভাবে ও এসেছে। সে তো সামনে ঘুরে আছে। কি হলো বল। হ্যাপি চকলেট ডে। অনিকেত এবার বইয়ের উপর থেকে চোখ সরায়। মেয়েটা কি ওর কাছে চকলেট চাইতে এসেছে? ও তো ছোট থেকেই অনিকেতকে ভয় পায়। তাহলে অনিকেত চেয়ার থেকে উঠে দাঁড়ায়, পিছন ফিরে আয়াতের সামনে আসে। আয়াত তো ভয়ে পরাণ যায় যায় অবস্থা। হঠাৎ হু হু করে কেঁদে ওঠে। আরে আরে, কি হলো? কাঁদছিস কেন? আমি কিছু করিনি ভাইয়া, সত্যি। এটা অনিমা আপু দিতে বলেছিল, একটু দুষ্টুমি করবে আপনার সাথে, এজন্য। আমি কিছু করিনি। আয়াত আবার বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। আর তখনকার দিনে আমরা হাই স্কুলে থাকতে বাচ্চাই তো ছিলাম। অনিকেত বুঝতে পারি অনিমা আবার কোনো দুষ্টুমি করেছে। মেয়েটা সবকিছুতে ক্রাইম পার্টনার হিসেবে আয়াতকেই চুজ করে। ভোলা ভালা মেয়েটাকে যে যা বলবে তাই করবে। অনিকেত একটু নুয়ে আয়াতের মুখের দিকে তাকায়। মেয়েটার মুখে আলাদা একটা মায়া আছে, বিশেষ করে চোখ দুটো। কখনো কখনো এই বাচ্চা মেয়েটার ইনোসেন্ট চরিত্রে সে ডুবে যায়। অনিকেত নিজেকে সামলে নেয়। আয়াত এখনো খুব ছোট, তার উপর ওদের বাড়ির আশ্রিতা। ওর নিজেরই দায়িত্ব মেয়েটাকে দেখে রাখা। সেখানে সেই যদি না, এখন এসব প্রেম ভালোবাসার সময় না। মেয়েটা তার হাঁটুর বয়সী ধরতে গেলে আগে বড় হোক। তুই এটা দিয়ে যা, আমি দেখছি বাকি ব্যাপারটা। আয়াত যেন হাফ ছেড়ে বাঁচে। অনিকেতের হাতে বক্সটা দিয়ে এসে দূর, যেন কুমিরের খাঁচা থেকে ছাড়া পেয়েছে। অনিকেত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। সেদিন মিথ্যা মিথ্যা ভালোবাসার গল্পটা থেকে একটুর জন্য আয়াত বেরিয়ে আসতে পেরেছে। এই মেয়ে দাঁড়াও, এগুলো নিয়ে স্যারের রুমে দিয়ে আসো, রুম নাম্বার 206। শুটিং শেষ হয়েছে একটু আগে। একটা শুটের জন্য মাঝরাত অবধি পার হয়ে গিয়েছে। সব কাজ শেষে আয়াত নিজের রুমের দিকে পা বাড়াচ্ছিল, অমনি একটা লোকের কথা শুনে দাঁড়িয়ে যায়। আপনি ভুল ভাবছেন, আমি ডেকোরেশন টিমের লোক, এ হোটেলের স্টাফ না। তো কি হয়েছে, সার্জেন্ট তো, দিয়ে আসো যাও, স্যার খুশি হয়ে কিছু হাতে দিবে। আয়াত মুখের উপর বলতে চেয়েছিল সার্ভেন্ট তো, তাতে কি, ওদের কি আত্মসম্মান নেই? এভাবে কেন বলছে? তবে লোকটা আর সে সময় দেয় না। দ্রুত আয়াতের হাতে কতগুলো খাম ধরিয়ে দিয়ে দৌড় দেয়, যেন তার কোনো জরুরি এক কাজ পড়ে আছে। আয়াতকে তাই অযথা সেই রুম খোঁজা শুরু করতে হয়। অবশেষে পেয়েও যায়। একটা রুমের গেটে সুন্দর করে কারুকার্য করে লেখা রুম নাম্বার 206। আয়াত হোটেলের একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে।
রুম নম্বর 206। এখানে সাদাফ ইয়াসিন আছে। আয়াতকে লোকটা পাঠিয়েছে তাকে কিছু ওষুধ দিতে। আয়াত ভয়ে ভয়ে সুইচ চাপে। ভেতরে আওয়াজ আসতেই সাদাফ এসে দরজা খুলে দেয়। বাহিরে না তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, নিলয়, এত দেরি করলি কেন? কতক্ষণ যাবৎ ওয়েট করছি। ভিতরে এসে ড্রাগসগুলো টেবিলের উপর রাখো। সময় মতো ওগুলো না নিতে পারলে মাথা কাজ করে না, মগজে উঠে যায় সব রক্ত। কি বলল? ড্রাগস? আয়াত নিজের হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এই লোকটা নেশা করে? ছি, কি জঘন্য মানুষ! একে আবার মানুষ আইডল ভাবে কি করে? আয়াত মনে মনে সাহস জুগিয়ে ভিতরে যায়। সাদাফ তাকে অন্য কেউ ভেবেছে, হয়তো নিজের অ্যাসিস্ট্যান্ট নিলয়কে ভেবেছে। সাদাফ খাটের কাছে গিয়ে অন্যদিকে ফিরে তোয়ালে দিয়ে শরীর মুছতে থাকে। আয়াত ভিতরে এসে দেখে পুরো রুমটা দামি জিনিস দিয়ে সাজানো। চাদর থেকে দেয়াল সবকিছু সাদা রঙের। তবে সাদাফের দিকে তাকিয়ে তার হাত ফসকে সবকিছু নিচে পড়ে যায়। সাদাফও ভাবে নিলয় কোনো কথা বলছে না কেন। পিছন ফিরে দেখতেই চিল্লিয়ে ওঠে, আহ, এই মেয়ে, তুমি কে? ভিতরে আসছো কিভাবে? চোখ বন্ধ করো। আয়া দ্রুত অন্যদিকে ঘুরে চোখ বুজে ফেলে। লজ্জায় দুজনেরই অবস্থা যায়। সাদাফ মাত্র গোসল শেষ করে তার ছোটা ভীমটা ঢাকতে পারবে কোনো রকম এভাবে পুচকিয়ে একটা তোয়ালে পেঁচিয়ে এসেছে। চুলগুলো এখনো পুরো ভিজা, পুরো ফর্সা শরীরে ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। আর একটা তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে সাদাফ ভারী গলায় বলে, তুমি নিশ্চয়ই আমার কোনো ফ্যান্স হবে। তোমাদের নিয়ে আর পারি না। এখন কি আমার ইয়েটারও একটা ছবি তুলে দিতে হবে? আজব তো, গোসলের সময়ও চুপি চুপি ঢুকে গেলে। ও, বুঝেছি, আমাকে সিডিউস করার মতলব ছিল। আয়াত অন্যদিকে ফিরে উত্তর দেয়, না না, আপনি ভুল ভাবছেন। আমাকে এখানে পাঠানো হয়েছে আপনাকে ওষুধ দেওয়ার কথা বলে। সাদাফ হাসে। ছেলেটাকে হাসলে একটু বেশি সুন্দর লাগে। সিল্কি চুলগুলোর পানি এখনো বেয়ে মুখ ও গলাটা ভিজিয়ে দিচ্ছে। আয়াত অবশ্য দেখতে পাচ্ছে না চেহারাটা, তবে কল্পনায় বুঝতে পারছে মানুষটাকে চাইলেও মেয়েরা ইগনোর করতে পারবে না। সে খুব হ্যান্ডসাম, তবে খারাপ। বাহিরের সৌন্দর্য নিয়ে এই জন্যই কাউকে বোঝা যায় না। আজকাল দেখতে খারাপ, গরিব ঘরের ছেলেরাই বেশি ভালো হয়। সাদাফ সাদা একটা ট্রাউজার পরে নেয়, গায়ে সাদা একটা গেঞ্জি পরে নেয়। তারপর আয়াতকে বলে, এদিকে ঘুরে কথা বলো। আমি একটু তোমার চাঁদের মতো মুখখানা দেখে কথা বলি। আয়াত ঘুরে দাঁড়ায়। এখনো তার চোখ ফ্লোরে, নিচ থেকে চোখ উপরে তুলতে পারছে না লজ্জায়। সাদাফ আয়াতকে দেখে, ধীরে ধীরে কাছে আসতে থাকে। মতলব কি ছেলেটার? আয়াত একটু একটু করে পিছোতে একদম একটা ছোট্ট টেবিলে গিয়ে ধাক্কা খায়। এর পিছে আর যেতে পারবে না। সাদাফ তার একদম সামনে এসে দাঁড়ায়। লম্বাই সে সাদাফের থেকে খাটো। উপরে তাকাও। আয়াত কাপা কাপা চোখে উপরে তাকায়। সাদাফ আগে থেকেই ওকে দেখছিল। সাদাফ চোখ মুখ শক্ত করে আয়াতের চোখের দিকে তাকিয়ে থাকে। এই চোখ, যেন আর কিছু ভাবতে পারে না সাদাফ। সে স্বাভাবিক গলায় বলে ওঠে, অসহায় অবল একটা ছেলেকে একা পেয়ে তার ইজ্জতে হামলা করতে এসে পড়লে লজ্জা করছে না? জি। ঠিকই তো বলেছি। আমার সব তো দেখেই ফেললে। তোমার কাছে গোপন কোনো ক্যামেরা নেই তার কি ঠিক আছে? এমন তো না যে ছবি তুলে নিয়েছো গোপনে। না না, আল্লাহর নাম নিয়ে বলছি, উনি জানেন আমি কিচ্ছু করিনি। আমি চলে যাচ্ছি। আয়াত আর 1 মিনিটও দাঁড়াতে চায় না। দ্রুত সরে চলে আসতে নিতেই পিছন থেকে সাদাফ তার হাত ধরে বসে। একটা হ্যাচকা টান দিতেই সে একদম সাদাফের বুকের উপর গিয়ে পড়ে। রিল্যাক্স, এসে যখন পড়েছো এত তারা কিসের? আর তুমি তো আমার অনেক বড় একটা সিক্রেট জেনে গিয়েছো। কাউকে যে বলবে না তার গ্যারান্টি কি? এবার আয়াতের মনে হয় খারাপ কিছু হবে। সে সাদাফকে জোরে একটা ধাক্কা মেরে একটা ভূ দৌড় দেয়। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে একদম নিজেদের রুমের দিকে চলে যায়। সাদাফও পিছন পিছন আসে, তবে মেয়েটা চলে গিয়েছে। সাদাফ ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, যত খুশি পালিয়ে বেড়াও মেয়ে, এই সাদাবের কাছেই শেষ সময় আসতে হবে তোমাকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সকালে ভোরের আলো ফুটতেই অনাথ আশ্রমে বাচ্চাদের হইচই লেগে যায়। সবাই মাঠে বসে খেলা করছে।
আজ এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে দুয়াত শিকদার। সে মাঠের একপাশে বসে বসে বাচ্চাদের দেখছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? দুয়াত পাশে তাকিয়ে দেখে অনেকের দাঁড়িয়ে আছে। মূলত এই আশ্রমের মালিক ওদের কোম্পানি। খুব বড় ঘরের ছেলে হয়েও অনেকের যথেষ্ট ভদ্র এবং ভালো, তাই ওকে খুব পছন্দও করে দুয়াত। মাঝে মাঝে তার মতো অনেকে তো আসে বাচ্চাদের খেয়াল রাখতে, দেখে সব কিছু ঠিকঠাক আছে নাকি। দুয়াত সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? ভালো আছে আন্টি। আপনার ছেলে ইউটিউবার নাহিদের কি খবর? হ্যাঁ, হই আর কি। একটা কথা বলবো আন্টি, যদি কিছু মনে না করেন আর কি। দুয়াত বুঝতে পারে ছেলেটা কি বলবে, তাও বলে, বলো বাবা। না মানে আপনি হঠাৎ করে সঙ্গীত ছেড়ে দেওয়ার পর আপনাকে নিয়ে তো অনেক কথাই মিডিয়াতে হয়েছিল। এত বছর অবশ্য সব ধামাচাপা পড়ে গিয়েছে, তবে একটা নিউজ এখনো একটু সবার সামনে সংশয় রাখছে। দুয়াত মলিন হাসে, তার হাসিতে যেন কোনো কষ্ট চাপা পড়ে আছে। অনেকে এসব দেখে আর কিছু বলার সাহস পায় না। দুয়াত বুঝতে পেরে নিজেই বলে ওঠে, আমার নাহিদ ছাড়াও একটা ছেলে আছে, যাকে কিনা আমি কখনো ক্যামেরার সামনে পরিচয় করিয়ে দিইনি। আর সেই ছেলেও মিডিয়াতে কাজ করে, তবে কে সেটা কেউ জানে না। এই খবরটার কথাই তো বলছো, তাই না? অনিকেত অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ে। সে হয়তো এই বয়স্ক মানুষটাকে কষ্ট দিল। দুয়াত অনিকেতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার দোষ নেই বাবা। সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। একদিন আমার বাসায় বেড়াতে এসো, সব বলবো। দুয়াত আর না বসে চলে যায়। অনিকেত অবাক হয়ে তার যাওয়া দেখতে থাকে। এসব কি সত্যি? তাহলে এর কারণ কি? মা পরিবার ছাড়া একটা ছেলেকে দূরে কেন রাখা হয়েছে? অনিকেত শুধু সন্দেহের দৃষ্টিতে ওই মহিলার যাওয়া দেখতে থাকে। স্যার উঠুন, শুটিং এর সবকিছু রেডি হয়ে গিয়েছে। অহনার গলা পেয়ে সাদাফ চোখ ডলতে ডলতে উঠে বসে। বেলা এখন প্রায় 10টা। রাতে শুয়েছিল দেরি করে, তবে কিছু করার নেই। কাজের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। সাদাফ উঠে ফ্রেশ হয়ে আসে। একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে যায়। সাদাফ বের হয়ে আগে নাস্তাটা শেষ করতে থাকে। পরোটা গরুর কালা ভুনা, ঘ্রাণেই যেন জিভে জল এসে পড়ে। পরোটা ছিঁড়ে গোস্ত দিয়ে মুখে দিতে দিতে বলে, সবকিছু নিচে রেডি করছো? জি স্যার, সবকিছু রেডি। আর এই যে আপনার পরার ড্রেস, স্ক্রিপ্ট তো আপনি আগেই পড়েছেন। আমরা সামনে মেন রোডে একটা সিন ক্যামেরাবন্দি করব। আপনি বাইকারের ড্রেস পরে বাইকে উঠে বাইক চালাতে থাকবেন, সাথে একপাশে ব্রেক দিয়ে দাঁড়িয়ে পুরানো স্মৃতি ভাবতে ভাবতে গান গাইতে থাকবেন। একজন ভেঙে পড়া আশিকের অভিনয় করতে হবে। আমাকে বোঝাতে হবে না, আমি আগেই সব মুখস্থ করে রেখেছি। সাদাফ খাবার শেষে ড্রেস পাল্টে অহনার সাথে নিচে যায়। সামনেই মেইন রোডে লাইট, ক্যামেরা সবকিছু রেডি করা আছে। সাদাফ যেতেই মেকআপ আর্টিস্ট তার চুল ঠিক করে একটু মেকআপ করিয়ে দেয়। তার সবকিছু একদম ঠিকঠাক হলে শুটিং শুরু হয়। ডিরেক্টর বলে ওঠে, লাইট, ক্যামেরা, অ্যাকশন। সাদাফের স্টেপ বাই স্টেপ মিলানোর সুবিধার্থে পিছনে গান বাজতে থাকে। সাদাফ বেশ ভাব নিয়ে বাইকে উঠে। তার ড্রেস আপ পুরো বাইকারদের মতো। ব্ল্যাক কালারের গেঞ্জির উপর ব্ল্যাক কালারের দামি জ্যাকেট, গায়ে ব্র্যান্ডেড ব্ল্যাক শু, হাতে বাইকারদের গ্লাভস, মাথায় হেলমেট পরে সাদাফ পুরো প্রফেশনাল বাইকারদের মতো বাইক চালাতে থাকে। নানান ভঙ্গিতে সামনে যেতে থাকে। তবে হঠাৎ কি ভেবে যেন চোখে পড়ে বিল্ডিংয়ের এক বারান্দায়। হঠাৎ ধ্যান সরে যাওয়া একটু ভুলে বাইকের ব্রেক কষতে দেরি হয়ে যায়। এমনিতেও সাদাফ শুরুতেই ভুল করে বাইকের স্পিড অনেক বেশি করে ফেলেছিল। ফলে নির্দিষ্ট যে এরিয়া শুটিংয়ের জন্য সিল করে রাখা হয়েছিল তা পার হয়ে অন্যদিকে বাইক যেতে থাকে। এমন সময় এক পাশ দিয়ে একটা ট্রাক এসে পড়ে। দূর হতে আসতে থাকা ট্রাকটার সাথে খুব জোরে ধাক্কা লাগে সাদাফের বাইকের। সাদাফ ছিটকে দূরে গিয়ে পড়ে। রক্তে পুরো ফ্লোর তলিয়ে যাচ্ছে। চারদিক দিয়ে নানান মানুষ জড়ো হতে থাকে। সাদাফের কিছু ফ্যান্সরা দূরে দাঁড়িয়ে এতক্ষণ শুটিং দেখছিল। ওরাও দ্রুত সাদাফের কাছে এসে দাঁড়ায়। হঠাৎ এমন ভয়ানক অ্যাক্সিডেন্ট দেখে সবার হাত পা জমে যাচ্ছে। সাদাফের টিমও দ্রুত ওর দিকে এগিয়ে আসে। নিলয় চিল্লিয়ে বলতে থাকে, সাফারের অবস্থা খুব খারাপ,
কেউ দ্রুত হসপিটালে কল দাও, কুইক। আই নিড হার। ওকে যেভাবে হোক আমার কাছে এনে দাও। আই ওয়ান্ট হার বিসাইড মি ইন দিস মোমেন্ট। কথাটা বলেই সাদাফ বিছানার অন্যদিকে ঘুরে যায়। নিলয় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আজ প্রায় 3 দিন পর জ্ঞান ফিরেছে সাদাফ ইয়াসিনের। এই 3 দিন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু সাদাফের নিউজ। ফ্যান্সদের দাবি সাদাফের উচিত কাজের প্রতি ডেডিকেটেড হওয়ার পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখা। এখন হয়তো ছেলেটার খারাপ সময় যাচ্ছে। এই কয়দিনে কত শত ফ্যান্স যে হসপিটালের সামনে ভিড় করেছে ওকে এক ঝলক দেখার জন্য, তার হিসেব নেই। শেষে কর্তৃপক্ষ বাধ্য হয়েই ওকে সময়ের আগেই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তবে ওর রুমেই সবকিছু একদম ঠিকঠাক রেডি করা। আগামী 15 দিনের জন্য একদম বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছে। ডাক্তার বলেছে একজন পার্সোনাল নার্স রাখতে। জ্ঞান ফিরে সেটা শুনতেই সাদাফ নিজের ফোনে একজনের ছবি দেখায়। একেই তার চাই নার্স হিসেবে। নিলয় অনেক বোঝানোর পরেও এই ছেলে নিজের সিদ্ধান্তে অটুট। একবার বলেছে তো বলেছে। এমন সময় অহনা দৌড়ে রুমে প্রবেশ করে। দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গিয়েছে। নিলয় এমনটা দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম? উনি এসেছেন, সাদাফ স্যারের সাথে দেখা করতে চাচ্ছেন। উনিটাকে? ইয়ে মানে এত না পেঁচিয়ে বলো তো কে? দুয়াত শিকদার। নিলয় নামটা শুনে একদম চুপ হয়ে যায়। ভয়ে ভয়ে পিছন ফিরে সাদাফের দিকে তাকায়। সাদাফ এখনো শান্তভাবে অন্যদিক ফিরে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। নিলয় জানে সাদাফ সবটা শুনেও চুপ করে আছে। এর আগেও রেগে যায়, তাকে কিছু করতে হবে। আমাকে নিয়ে চলো, আমি দেখছি ব্যাপারটা। সাদাফ সবটা জেনেও যেন কোনো রিয়্যাক্ট করছে না। সে ওই মানুষটার মুখ একদমই দেখতে চায় না। এখন সে সুপারস্টার, টাকা পয়সা সবকিছু আছে, তার কারো প্রয়োজন নেই। নিজের বলতে কারোর দরকার নেই। মায়া, মমতা, ভালোবাসা কিংবা সৃষ্টিকর্তা, এগুলোর কোনো অস্তিত্ব নেই তার কাছে। সে এখন শুধু তার প্ল্যান অনুযায়ী সবকিছু করতে চাচ্ছে। নিলয় অহনার সাথে নিচে ড্রয়িং রুমে আসে। দারোয়ান বারবার একজন মহিলাকে রিকোয়েস্ট করছে বের হয়ে যেতে। স্যার দেখলে কারো চাকরি থাকবে না। এই মহিলার এই বাড়িতে প্রবেশ একদম নিষেধ। নিলয়কে দেখে সেই মহিলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি তো সব জানো আমি ভুল করেছি, তার শাস্তি এত বছর যাবৎ পাচ্ছি। এখন অন্তত আমার সন্তানকে বলো আমার বুকে ফিরে আসতে। ওর এই অবস্থা আমার সহ্য হচ্ছে না, একবার দেখা করতে দাও দয়া করে। এসব দেখে অহনার চোখে পানি চলে আসে। নিজের সন্তানকে এক নজর কাছ থেকে দেখার কি আর্তনাদ। একজন মায়ের সন্তানের এত বাজে অবস্থায় মন কি কোনো কিছুতে আটকায়? তবে তারা নিরুপায়। সাদাফ তাদের কর্তা, ওর কথার বাহিরে কিছু করা যাবে না। নিলয় গিয়ে দোয়াত শিকদারের সামনে হাত জোর করে বলে, আমি নিরুপায় আন্টি, আপনি প্লিজ চলে যান। স্যার আপনার মুখ দেখতে চায় না। এর আগে আপনি যতদিন এসেছেন স্যার খুব রাগ হয়েছে। বাবা, আমি তোমার পায়ে পড়ি, একবার ওকে দেখতে দাও। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি নিজের সাথে সাথে আমাদেরও ক্ষতি করছেন। আর স্যার আপনাকে দেখলে রেগে যন্ত্রণায় এই অবস্থায় ডার্ক ক্রস নিয়ে নেশা করবে, যেটা তার জন্য ক্ষতিকর। দোহাই লাগে আপনারা চলে যান, নয়তো আমাকে কঠোর হতে হবে। দোয়াত নিচেই বসে পড়ে, হাওমাও করে কান্না করতে থাকে। নিজের বুকের সন্তানের এই পাপের দুনিয়ায় জড়িয়ে যাওয়ার জন্য সে দায়ী। সাদাফ ভিতরে ভিতরে নিজেকে শেষ করে দিচ্ছে। দোয়াত উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অহনা চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। তার খুব মায়া হয় এই মানুষটার জন্য। প্রায় এসে এভাবে পাগলামো করেন তিনি, তবে প্রতিবারই এভাবে কাঁদতে কাঁদতে ফিরে যেতে হয়। সাদাফ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে এই মানুষটাকে, যদিও এসবের জন্য সে নিজেই দায়ী। মানে এই কন্ট্রাক্টে সাইন করলেই হবে? এখন তাড়াতাড়ি করো। আয়াত তো কিছুই বুঝতে পারছে না, তবে সে ভীষণ খুশি। আজ বিকেলে ভার্সিটি শেষ করে কাজে আসতেই তাদের কোম্পানির মালিক ওকে একটা নিউজ দেয়। একজন অসুস্থ লোকের একটু দেখাশোনা করার জন্য সে আয়াতকে নিজের ওখানে কাজে রাখতে যায়, যদিও সেটা সকাল থেকে একদম রাত অবধি। তবে তারা খুব বড়লোক হওয়ায় ওকে গাড়িতে করে বাসায়ও দিয়ে আসবে। তবে স্যার, এত মানুষ থাকতে আমি কেন? মানে আমাকে কি তারা চেনে? তাদের কোনো এক ফ্যাশনে তুমি সবার সাথে মিলে
ডেকোরেশনের কাজ করেছিলে, তখন হয়তো তোমার ব্যবহার তাদের ভালো লেগেছে। তবে স্যার, আহা, এ তো ভেবো না তো, আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই ভাবি। তাড়াতাড়ি সাইন করো তো। আয়াত হয়তো কিছুটা লোভেই পড়েছে। এক তো এত টাকা, তার উপর এই কয়দিন বিশাল বড় বাংলোতে থাকতে পারবে, তাই ৭-৫ না ভেবে পেপারটা হাতে নিল। তবে কেন যেন মালিকের খুব তাড়া। সে ওকে কাগজ পড়তে না দিয়েই সাইনের জন্য জোরাজুরি করছে। ও যেহেতু তাকে খুব বিশ্বাস করে তাই সাইন করে দিয়েছে। ওর আসলে এই সময়ে টাকার খুব দরকার। বাবার শরীরটাও ভালো নেই, হার্টের রোগী, ডাক্তার দেখাতে হবে। এইদিকে বাসা ভাড়াও জমে আছে অনেক। আজকাল ঢাকা শহরে সবকিছুর যেভাবে চাহিদা পড়ছে, এত কম বেতনে চলা যায় না। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।